আজকে হচ্ছে 27শে আগস্ট 2024। আমাদের বার কাউন্সিল লিখিত ব্যাচের 54তম ক্লাস এবং দণ্ডবিধির ষষ্ঠ ক্লাস। আজকে আমরা আলোচনা করব। গতদিন আমরা নিন্দনীয় এবং নরহত্যা সম্পর্কে যে আলোচনা করেছিলাম, সেই নিন্দনীয় নরহত্যা এবং খুন, এটার কোনো প্রবলেমেটিক প্রশ্ন গতদিন আমরা আলোচনা করিনি। তো নিন্দনীয় নরহত্যা এবং খুন সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। তো তার আগে আমি একটু সংক্ষেপে বলে নিচ্ছি যে নিন্দনীয় নরহত্যা কাকে বলে এবং খুন কাকে বলে। এটা আপনারা যারা আমরা প্রিলিতে ছিলাম অধিকাংশই জানি। তারপরেও আপনারা যারা অনুপস্থিত ছিলেন, যেহেতু গতদিন বৃষ্টি ছিল অনেকে উপস্থিত থাকতে পারেন নাই, তাদের উদ্দেশ্যে একটু বলি যে নিন্দনীয় নরহত্যা এবং খুন, তার আগে আমাদের জানা দরকার নরহত্যা কি। যখন একজন ব্যক্তি আরেকজন ব্যক্তিকে হত্যা করে, তখন সেটাকে বলে নরহত্যা। সেটা আইনগত পন্থায় করুক বা বেআইনি পন্থায় করুক, নরহত্যা। এখন নরহত্যা হচ্ছে দুই প্রকার, একটা হলো বেআইনি নরহত্যা বা নিন্দনীয় নরহত্যা বা অপরাধজনক নরহত্যা বা কালপেবল হোমিসাইড, আর একটা আছে খুন বা মার্ডার। তো এখন আমরা যদি, সরি, খুন হচ্ছে পরে, একটা হলো আইনগত নরহত্যা আর একটা হলো বেআইনি নরহত্যা। এখন আইনি নরহত্যা কোনটা? যেটা আইন সমর্থন করে, মানে যে নরহত্যা করলে আপনার কোনো শাস্তির ব্যবস্থা নাই। যেরকম কোর্টে একজনের ফাঁসি দিছে, জল্লাদ শাহজাহান ফাঁসি কার্যকর করছে, এটা কিন্তু আইনগত নরহত্যা। অথবা আপনি আত্মরক্ষার অধিকার প্রয়োগ করে একজনের মেরে ফেলছেন, এটাও কি আইনগত নরহত্যা। কিন্তু বেআইনি নরহত্যা কোনটা? যেটা আইন আপনাকে সমর্থন করে না। কেমনে? আপনি কাউরে আহ ট্রাক চাপা দিয়ে মেরে ফেলছেন, আপনি কাউকে পূর্ব পরিকল্পনা যে হত্যা করছেন, এই সবগুলাই হচ্ছে কি বেআইনি নরহত্যা বা কালপেবল হোমিসাইড। এখন তাহলে আমাদের চারপাশে যত হত্যাকাণ্ড সংঘটিত হয়, আইনগত নরহত্যা ছাড়া সকল নরহত্যাই কি বেআইনি নরহত্যা। এখন তাহলে বোঝা যায় যে বেআইনি নরহত্যা কখন খুন হবে কখন খুন হবে না, এটা হলো পরের বিষয়। বাট আমাদের এই যে যে নিন্দনীয় নরহত্যা বা বেআইনি নরহত্যা, এটার সংজ্ঞা দেওয়া হয়েছে দণ্ডবিধির 299 ধারায়। 299 ধারায় বলছে যে তিনটি উপায়ে নিন্দনীয় নরহত্যা হতে পারে। আপনি যদি এমন কোনো কাজ করেন যার একমাত্র উদ্দেশ্য হচ্ছে মৃত্যু ঘটানো, মানে মৃত্যু ঘটানোর উদ্দেশ্যে যদি কাউকে হত্যা করেন, সেটা নিন্দনীয় নরহত্যা। আবার এমন শারীরিক জখম করেন যার একমাত্র ফলাফল হচ্ছে মৃত্যু, অথবা এমন একটা কাজ করেন যার একমাত্র ফলাফল হচ্ছে মৃত্যু, তাহলে আপনি এই মৃত্যু নিন্দনীয় নরহত্যা হিসেবে গণ্য হবে। এখন নিন্দনীয় নরহত্যা কি খুন হবে কি হবে না, এটা জানতে হলে 300 ধারা পড়তে হবে। আমাদের 300 ধারার দুইটা ভাগ আছে। প্রথম ভাগে বলছে যে নিন্দনীয় নরহত্যা কখন খুন বলে গণ্য হবে, when culpable homicide is murder। আর 300 ধারার যে দ্বিতীয় ভাগ, সেটাকে বলে আপনার ব্যতিক্রম অংশ, যেটাকে, সেখানে 5টা ব্যতিক্রম বলা আছে, যেখানে বলা আছে when culpable homicide is not murder, ইজ নট মার্ডার। তাহলে এখানে একটা জিনিস দেখেন, আমরা যদি 300 ধারার প্রথম অংশ দেখি, যে হোয়েন কালপেবল হোমিসাইড ইজ মার্ডার মানে নিন্দনীয় হত্যা কখন খুন বলে গণ্য হবে, এখানে 4টা অনুচ্ছেদ আছে। এই 4টা অনুচ্ছেদ বা উপাদান যদি আপনি যে কোনো নিন্দনীয় নরহত্যার সাথে মিলান, এই 4টা অনুচ্ছেদের যে কোনো একটা যদি মিলে যায়, তখন সেটা খুন বলে গণ্য হবে। প্রথম যে উপাদান সেটা হলো অভিপ্রায় বা ইন্টেনশন। একজন ব্যক্তি যদি আরেকজন ব্যক্তিকে পূর্ব পরিকল্পনা অনুযায়ী হত্যা করে, প্রথমত সেটা হচ্ছে নিন্দনীয় নরহত্যা। যেহেতু সেটা পূর্ব পরিকল্পনা অনুযায়ী করেছে, তাই সেই নিন্দনীয় নরহত্যা খুন বলে গণ্য হবে। দ্বিতীয় উপাদান হচ্ছে আপনার জ্ঞান। যদি আপনি এমন জ্ঞান সহকারে কারো মৃত্যু ঘটান, যে আপনি জানেন যে এই আঘাত করলে তার মৃত্যু হতে পারে। ধরেন একজন ব্যক্তি, জামান সাহেব দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত, সামান্য আঘাতেই জামানের মৃত্যু হওয়ার সম্ভাবনা আছে, আপনি জেনেই তাকে সামান্য আঘাত করেছেন, তাহলে প্রথমত আপনি করেছেন নিন্দনীয় নরহত্যা। যেহেতু আপনি জ্ঞান সহকারে কাজটা করেছেন, সেই নিন্দনীয় নরহত্যা কি হিসেবে গণ্য হবে? খুন হিসেবে গণ্য হবে। তৃতীয় তৃতীয় যে উপাদান, সরি, সেটা হচ্ছে আপনার নেচার অফ ইনজুরি বা আঘাতের প্রকৃতি। আপনি যদি এমন আঘাত করেন যেটা একজন সুস্থ স্বাভাবিক মানুষের মারা যাওয়ার জন্য যথেষ্ট, তাহলে সেটা খুন বলে গণ্য হবে। যেরকম রুবেল তরবারি দিয়ে একজনের ডিপ জলের পেটের ভিতরে তরবারি ঢুকাই দিছে, এক পাশ দিয়ে ঢুকাই আর এক পাশ দিয়ে বের করছে, তাহলে রুবেল এখানে নিন্দনীয় নরহত্যা প্রথমত করেছে, নিন্দনীয় নরহত্যা। দ্বিতীয়ত এই নিন্দনীয় নরহত্যা খুন বলে গণ্য হবে। কেন? কারণ ন্যাচার অফ ইনজুরি, আঘাতের প্রকৃতি এমন যে একজন সুস্থ স্বাভাবিক মানুষের মারা যাওয়ার জন্য এটা যথেষ্ট। সবশেষে যে চতুর্থ যে উপাদান, এটা আছে ইমিনেন্টলি ডেঞ্জারাস অ্যাক্ট বা আসন্ন বিপজ্জনক কার্য। কেমনে? ধরেন আপনার কাউরে, সুনির্দিষ্ট কাউরে আহ হত্যা করার অভিপ্রায় নাই, বাট আপনি এমন একটা বিপজ্জনক কাজ করছেন
যার একমাত্র ফলাফল হচ্ছে মৃত্যু। আপনি মিছিলে গুলি চালাইছেন, নির্দিষ্ট কোনো ব্যক্তিরে তাক করেন নাই, কিন্তু মিছিলে যদি কেউ গুলি চালায় কোন একজন মারা যাবে, এটাই তো এটাই মানে নিশ্চিত। আপনি যদি কোথাও বোমা বর্ষণ করেন, বললেন যে কোনো নির্দিষ্ট ব্যক্তিরে মারার অভিপ্রায় আমার নাই, তো বোমা বর্ষণ করলে একজন মারা যাবে, এটাই তো স্বাভাবিক। তো এক্ষেত্রে যারা প্রিলিমিনারিতে প্রশ্ন আসে যে 300 ধারার কোন অনুচ্ছেদে অভিপ্রায় না থাকলেও সেটা খুন বলে গণ্য হতে পারে, এই চতুর্থ অনুচ্ছেদে আসন্ন বিপজ্জনক কার্যে অভিপ্রায় নাও থাকলে তবুও সেই নিন্দনীয় নরহত্যা কি বলে গণ্য হবে, খুন বলে গণ্য হবে। তাইলে আমরা 300 ধারার প্রথম অংশে 4টা অনুচ্ছেদ পেলাম যখন নিন্দনীয় নরহত্যা খুন বলে গণ্য হবে। এক হচ্ছে অভিপ্রায় বা ইন্টেনশন, দুই জ্ঞান বা নলেজ, তিন নেচার অফ ইনজুরি বা আঘাতের প্রকৃতি, চার ইমিনেন্টলি ডেঞ্জারাস অ্যাক্ট বা আসন্ন বিপজ্জনক কার্য। যদি বলি অভিপ্রায় দরকার নাই, কত অনুচ্ছেদে? চতুর্থ অনুচ্ছেদ। এখন আমরা পড়বো 300 ধারার যে দ্বিতীয় অংশ বা ব্যতিক্রম অংশ, যেখানে বলা হয়েছে যে নিন্দনীয় নরহত্যা কখন খুন বলে গণ্য হবে না। কখন এটা আমরা দেখি, দেখেন। ফার্স্ট ব্যতিক্রম বলছে গ্রেভ এন্ড সাডেন প্রভোকেশন। আপনি যদি গুরুতর এবং আকস্মিক উত্তেজিত হইয়া কাউকে হত্যা করেন তাহলে সেটা খুন বলে বিবেচিত হবে না, সেটা নিন্দনীয় নরহত্যাই থাকবে। মোর্শেদ সাহেব আর রহমত সাহেবের মাঝে বেঞ্চে বসা নিয়ে হঠাৎ ওনাদের মধ্যে উত্তপ্ত তর্কাতর্কিতে মোর্শেদ সাহেব এমন আঘাত করছে, রহমত সাহেব মারা গেছে। তাহলে এই জায়গা, এই ঘটনাটা ঘটছে গ্রেভ এন্ড সাডেন প্রভোকেশন, গুরুতর এবং আকস্মিক উত্তেজনায়। তাহলে মোর্শেদ সাহেব এই জায়গা যে নিন্দনীয় নরহত্যাটা করেছে এটা খুন বলে গণ্য হবে না। কিন্তু এই প্রথম ব্যতিক্রমের আবার ব্যতিক্রম আছে 3টা, যেখানে বলা হয়েছে যে গুরুতর এবং আকস্মিক উত্তেজনা থাকলেও সেটা খুন বলেই গণ্য হবে। 1 নাম্বার, যদি এই কাজটা অজুহাত সহকারে করা হয়, মানে আপনি যদি উত্তেজনারে দেখান অজুহাত, কেমনে? মোর্শেদ সাহেব বাড়ি থেকে পরিকল্পনা করে আসছে আজকে বেঞ্চে বসা নিয়ে যে কথা বলবে তারে একেবারে হত্যা করে ফেলবো। তাহলে উনি বাড়ি থেকেই পূর্ব পরিকল্পনা করে আসছে, এবং রহমত সাহেব দেখা গেলো বললো যে ভাই একটু সরে বসেন, তা মোর্শেদ সাহেব এমন উত্তেজিত হয়ে রহমত সাহেবের আঘাত করছে, রহমত সাহেব মারা গেছে। তাহলে এই নিন্দনীয় হত্যা কি হিসেবে গণ্য হবে? কোন হিসেবে গণ্য হবে? এক। 2 নম্বর ব্যতিক্রম, যদি আপনি উত্তেজিত হয়ে কোনো সরকারি কর্মকর্তারে হত্যা করেন সেটা খুন হবে। ধরেন ম্যাজিস্ট্রেট সাহেব বলতেছে সাক্ষীরে যে আপনি যে সাক্ষ্য দিলেন আপনার একটা কথাও বিশ্বাসযোগ্য নয়, ম্যাজিস্ট্রেট উত্তেজিত উত্তেজিত হয়ে সাক্ষী ম্যাজিস্ট্রেটকে মেরে ফেলছে। তাহলে এই জায়গা যদিও সাক্ষীর আগে থেকে পূর্ব পরিকল্পনা ছিল না, বাট সাক্ষী মারছে কারে, হত্যা করছে কারে, ম্যাজিস্ট্রেট, তাহলে এটা কি হিসেবে গণ্য হবে? 2টা ব্যতিক্রম পেলাম। 3 নম্বর ব্যতিক্রম বলছে যে বৈধ আত্মরক্ষার অধিকার অতিক্রমকালে যদি কেউ উত্তেজনা দিয়ে থাকে, ধরেন আপনি একজনকে মারছেন, মারার পরে সে তার আত্মরক্ষার অধিকার অতিক্রম ও প্রয়োগ করে সে আপনার পাল্টা আঘাত করছে। তাহলে আপনি প্রথম আঘাত করছিলেন, আর একজন আপনারে কি পাল্টা আঘাত করছে, এখন তার পাল্টা আঘাতে আপনি আরো উত্তেজিত হয়ে তারে মেরে ফেলছেন, যে কি তোর এত বড় সাহস, তুই আমারে গায়ে হাত তুললি। তাহলে বাট সে যে আঘাতটা দিছে সে তো আঘাত আপনার প্রথম দেয় নাই, সে আঘাতটা করতে কখন? আত্মরক্ষার অধিকার প্রয়োগকালে। তাহলে এই বৈধ আত্মরক্ষার অধিকার প্রয়োগকালে যদি কেউ কারো হত্যা করে, তাহলে উত্তেজনা বশত কেউ কাউরে যদি হত্যা করে তাহলে সেটাও কি হিসেবে গণ্য হবে? খুন হিসেবে গণ্য হবে। তাহলে 3টা ব্যতিক্রম আমরা আমরা পেলাম। এবার আসি আমরা 5টা ব্যতিক্রমের যে দ্বিতীয় ব্যতিক্রম, সেটা সেটা বলছে যে যে যদি কোনো ব্যক্তি তার আত্মরক্ষার অধিকার অতিক্রম করে সরল বিশ্বাসে কাউরে মেরে ফেলে, ধরেন মোরশেদ সাহেব রহমত সাহেব দিছিল ঘুষি, কিন্তু রহমত উত্তেজিত হয়ে আহ মোর্শেদ সাহেবরে এমন আঘাত করছে যে মোর্শেদ সাহেব মারা গেছে। বাট অ্যাকচুয়ালি আমরা জানি যে আঘাত যতটুকু প্রতিঘাত ততটুকু, কিন্তু রহমত সাহেব সরল বিশ্বাসে এমন আঘাত করছে মোর্শেদ সাহেব মারা গেছে। তাহলে রহমত সাহেব এখানে নিন্দনীয় নরহত্যা করেছে বলে গণ্য হবে, এটা খুন হিসেবে গণ্য হবে না। দ্বিতীয় ব্যতিক্রম পেলাম। তৃতীয় ব্যতিক্রমে বলছে যে কোন সরকারি কর্মকর্তা তার উপর যে অর্পিত দায়িত্ব সেই দায়িত্ব অতিক্রম করে যদি সে কাউকে সরল বিশ্বাস হত্যা করে সেটা খুন হিসেবে গণ্য হবে না। ধরেন আমরা ফৌজদারি কার্যবিধির 46 ধারা অনুযায়ী জানি যে মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামিকে গ্রেফতারের সময় গুলি করে হত্যা করা যাবে, কিন্তু দেখা গেল একটা চোরের আসামি, চোর দৌড়ায় চলে যাচ্ছে, দস্যুতার আসামি, আপনি তার পায়ে গুলি করছেন কিন্তু গুলি ধরেন পেটে লাগছে বা মাথায় লেগে সে মারা গেছে, তাহলে পুলিশ এই জায়গায় যে ঘটনাটা ঘটাইছে এটা নিন্দনীয় নরহত্যা হিসেবে গণ্য হবে, এটা খুন হিসেবে গণ্য হবে না। চতুর্থ ব্যতিক্রম ছিল সাডেন ফাইট বা আকস্মিক কলহ। এটা প্রথমটার মতো, যে আপনি যদি হঠাৎ করে দুইজনের মধ্যে ঝগড়া বেঁধে একজন আর একজনের যদি মেরে ফেলে তাহলে সেটা কি হবে না, খুন হবে না, নিন্দনীয় নরহত্যা থাকবে। এবং সব শেষে ছিল
যে সম্মতি সহকারে মৃত্যু, 18 বছরের বেশি বয়স্ক ব্যক্তি যদি কাউকে সম্মতি দেয় এবং ওই সম্মতির ফলে যদি একজন আর একজনকে হত্যা করে, তাহলেও সেটা কি হিসেবে গণ্য হবে না, খুন হিসেবে গণ্য হবে না। এছাড়া গতদিন আমরা আর যেটা পড়েছিলাম সেটা পড়েছিলাম হচ্ছে যে নিন্দনীয় নরহত্যার সাজা সম্পর্কে আলোচনা করছে 304 ধারায়। সাজা হচ্ছে যে নিন্দনীয় নরহত্যা যদি অভিপ্রায় সহ, এই অভিপ্রায় হলো তাৎক্ষণিক অভিপ্রায়, অভিপ্রায় সহ করা হয় তাহলে সাজা যাবজ্জীবন বা 10 বছর এবং অর্থদণ্ড। আর অভিপ্রায় ছাড়া যদি করা হয় তাহলে যে কোনো বর্ণনা 10 বছর এবং অর্থদণ্ড। এবার আসি খুনের সংজ্ঞা দিচ্ছে 300 ধারায়, সাজা বলছে 302, মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড এবং সেই সাথে কি অর্থদণ্ড। এবার আসি 301 ধারায়। 301 ধারায় বলছে যদি কোনো একজন ব্যক্তি আর একজন ব্যক্তিরে হত্যা, যারে হত্যা করতে গেছে তার পাশের একজনে মেরে ফেলছে বা ভুলক্রমে আর একজনে মেরে ফেলছে, তাহলে যারে পরিকল্পনা করছে তারে হত্যা করলে যেভাবে সাজা হতো, পাশের জনকে হত্যা করেও কি সেইভাবেই সাজা হবে। তো মামলা কিন্তু 301 হবে না, মামলা হবে কত ধারায়? 302-এ। আচ্ছা, 303 ধারায় বলছে যে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত ব্যক্তি যদি কাউকে হত্যা করে তার একমাত্র শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। 304 তো আমরা পাইছি। 304-এর কতে বলছে যে বেপরোয়া ভাবে বা অবহেলাজনিত কারণে যদি কেউ কারো মৃত্যু ঘটায় যেটা নিন্দনীয় নরহত্যা নয়, তাহলে সেই ক্ষেত্রে তার সাজা হবে যে কোনো বর্ণনার 5 বছর পর্যন্ত কারাদণ্ড। যেমন ডাক্তার যদি রোগীরে মেরে ফেলে অবহেলার কারণে, তাহলে ডাক্তার দণ্ডিত হবে 304 ক ধারায়। সাজা হচ্ছে যে কোনো বর্ণনার 5 বছর বা অর্থদণ্ড বা উভয়। এটা আমলযোগ্য, জামিনযোগ্য, আপোষ অযোগ্য। 304-এর ফতে বলছে যে বেপরোয়া ভাবে গাড়ি চালিয়ে, যান চালিয়ে বা অশ্বারোহণ করে যদি কেউ কারো মৃত্যু ঘটায়, সাজা যে কোনো গণনার 3 বছর এবং অর্থদণ্ড বা উভয়। এটাও আমলযোগ্য, জামিনযোগ্য এবং আপোষ অযোগ্য। এছাড়া আমরা 305 পড়েছি গতদিন, যে যদি 18 বছরের নিচের কোনো ব্যক্তিকে, যদি পাগলকে, যদি উন্মাদকে যদি আত্মহত্যায় প্ররোচনা করা হয় এবং সে যদি মারা যায়, তাহলে যে প্ররোচনা করলো তার সাজা হবে যাবজ্জীবন কারাদণ্ড, মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড এবং সেই সাথে বা 10 বছর পর্যন্ত কারাদণ্ড এবং সেই সাথে কি বলেন অর্থদণ্ড। 306 এসে বলল যে আপনি যদি সাবালক কোনো ব্যক্তিকে, সুস্থ স্বাভাবিক কোনো ব্যক্তিকে যদি আপনি আত্মহত্যার প্ররোচনা দেন এবং আত্মহত্যা যদি সংঘটিত হয়, তাহলে সাজা হবে কত ধারায়? 306 ধারায়, যে কোনো গণনা 10 বছর এবং অর্থদণ্ড। এছাড়া আমরা কতদিন পড়ছি যে অ্যাটেম্প টু মার্ডার, আপনার আহ হত্যার উদ্যোগ, হত্যার উদ্যোগ 307 ধারায়। অ্যাটেম্প টু মার্ডারের শাস্তি হচ্ছে 3 প্রকার। যদি শুধু অ্যাটেম্পট মার্ডার এর মানে হত্যার উদ্যোগ নিয়েছেন, কোনো আঘাত টাঘাত কিছু করেন নাই, তাহলে সাজা 10 বছর। যদি হত্যার উদ্যোগ নিছিলেন, মারা যায় নাই কিন্তু আঘাত পাইছে, তাহলে সাজা যাবজ্জীবন বা 10 বছর। আর হত্যার উদ্যোগ নিছেন এবং আঘাতও পাইছে, এই কাজটা যদি কোনো যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত ব্যক্তি করে, তাহলে সাজা মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড বা 10 বছর পর্যন্ত কারাদণ্ড। আর অ্যাটেম্পট কালপাবল হোমিসাইড, নিন্দনীয় নরহত্যার উদ্যোগ, মানে আপনি নিন্দনীয় নরহত্যার উদ্যোগ নিছেন, হঠাৎ কথা কাটাকাটি হয়েছে, আহ মোর্শেদ সাহেব এমন একটা গুলি করছে, রহমত সাহেব সরে গেছে, লাগে নাই, তাহলে মোর্শেদ সাহেব যদি গুলিটা লাগতো এবং রহমত সাহেব মারা যেত, তাহলে এটা তো নিন্দনীয় নরহত্যা। যেহেতু সে সরে গেছে, নিন্দনীয় নরহত্যা হয় নাই, তাহলে এটা নিন্দনীয় নরহত্যা কি হয়েছে? উদ্যোগ। শুধু উদ্যোগের শাস্তি 308 ধারায় 3 বছর। আর উদ্যোগের ফলে যদি কোনো আঘাত হয়, তাহলে সাজা হচ্ছে 7 বছর। গতদিন আমরা এই পর্যন্তই পড়েছিলাম। গতদিন আমরা কতগুলো সমস্যা পড়ি নাই, আজকে এই সমস্যাগুলো আমরা সলভ করব। দেখেন, সবার সামনে শীট আছে, একটু ধরেন। সমস্যা 1 দেখেন, চুরি করার উদ্দেশ্যে কয়েকটি হাঁসের প্রতি গুলি চললো। মানে সে চুরি করার উদ্দেশ্যে একটা হাঁসের প্রতি গুলি ছোড়ে, উক্ত গুলি লেগে ঝোপের আড়ালে থাকা খয়ের মৃত্যু ঘটলো। ক জানতো না যে খ ঝোপের আড়ালে ছিল। তো এখন কত জানতো না যে ঝোপের আড়ালে একজন মানুষ আছে, সে গুলি করছিল কারে? হাঁসরে। তাহলে এখানে বিচার্য বিষয় দেখেন, উক্ত ঘটনাটিতে কোনো অপরাধ করেছে কিনা তা আলোচনা করতে হবে। আইনানুগ পর্যালোচনা দেখেন, দণ্ডবিধি 1860-এর 299 ধারা অনুযায়ী আলোচ্য ঘটনা অনুযায়ী চুরি করার উদ্দেশ্যে একটি হাঁসের প্রতি গুলি ছোড়ে। এখানে যদিও একটি বেআইনি কাজ করেছিল, তারপরেও সে দণ্ডনীয় নরহত্যার অপরাধে দোষী সাব্যস্ত হবে না, কারণ কে হত্যা করার অভিপ্রায় তার ছিল না, আর এর মৃত্যু ঘটানোর অভিপ্রায় নিয়ে গুলি করেনি। যেহেতু ঝোপের আড়ালে ছিল, তাকে দেখেনি, এমনকি নিজেও জানতো না যে ওই স্থানে ছিল। এছাড়া এর উদ্দেশ্য ছিল হাঁস চুরি করা,
কে হত্যা করা নয়। তাই এখানে ক কোনো অপরাধ করেনি, সিদ্ধান্ত এখানে ক কোনো অপরাধ করেনি। বুঝতে পারছেন? আর এখানে একটা জিনিস আমরা ব্যাখ্যা দিই, সেটা হলো এই জায়গা কিন্তু আমি ঘটনার বর্ণনা লিখি নাই, সরাসরি প্রশ্নটা দিছি। বুঝতে পারছেন? বাট আপনারা যখন উত্তর লিখবেন অবশ্যই কি দিতে হবে, ঘটনার বর্ণনা দিয়ে নিবেন। আমরা সমস্যা 2-এ আসি। এ আত্মহত্যা করার অভিপ্রায় বিষ পান করলেও ভাগ্যক্রমে বেঁচে যায়। মানে এ একজন ব্যক্তি, সে নিজে নিজে বিষ পান করতে গেছে, এ কোনো অপরাধ করেছে কিনা, আর যদি করে তাহলে উক্ত অপরাধের নাম ও সর্বোচ্চ দণ্ড কি, এটা আমরা গতদিন পড়ি নাই। এটা হলো, আমি একটু ব্যাখ্যা দিই। 309 ধারায় বলছে যে যদি কোনো ব্যক্তি আত্মহত্যার উদ্যোগ নেয় তাহলে তার সাজা হবে 309 ধারায়। এটা সাজা হলো 1 বছর বিনাশ্রম কারাদণ্ড। তাহলে দেখেন, উক্ত ঘটনা বিচার্য বিষয়, উক্ত ঘটনাটিতে এ কোনো অপরাধ করেছে কিনা তা আলোচনা করতে হবে। আলোচ্য অংশে এ দণ্ডবিধি 1860-এর আন্ডারলাইন করেন 309 ধারার অধীন আত্মহত্যা চেষ্টার অপরাধ করেছে। তাহলে আত্মহত্যা চেষ্টার অপরাধ শাস্তিযোগ্য কত ধারায়? কোন ব্যক্তি 309 ধারায়। আত্মহত্যা করার উদ্যোগ গ্রহণ করলে এবং এরূপ অপরাধ করার উদ্দেশ্যে কোনো কাজ করলে সেই ব্যক্তি 309 ধারার অধীন দোষী সাব্যস্ত হবে। এক্ষেত্রে উক্ত ব্যক্তি সর্বোচ্চ শাস্তি হিসেবে 1 বছর বিনাশ্রম কারাদণ্ডে এবং অর্থদণ্ডে দণ্ডিত হতে পারে। সুতরাং এ দণ্ডবিধির কত ধারা অপরাধ করছে? 309 ধারায়। আমরা সমস্যা 3-এ চলে আসি। কোনো বাসে বিপদে পড়ছে। বাইসে বিপদে পড়ছে, জি। জেড নামক একজন ম্যাজিস্ট্রেটের সামনে এ সাক্ষী হিসেবে উপস্থিত হয়। ম্যাজিস্ট্রেট কে? জেড। সাক্ষী কে? এ। জেড বলে যে এ এর সাক্ষ্যের একটি শব্দ সে বিশ্বাস করে না। মানে ম্যাজিস্ট্রেট বলতেছে সাক্ষীরে যে, তোমার সাক্ষ্যের একটা কথাও আমি বিশ্বাস করি না। এবং এ স্বয়ং মিথ্যা আহ, সাক্ষ্য কি প্রদানকারী। উক্ত বক্তব্যের দ্বারা এ হঠাৎ উত্তেজিত হয়ে পড়ে এবং জেড কে হত্যা করে, মানে ম্যাজিস্ট্রেটকে হত্যা করছে। এ কি ধরনের অপরাধ করেছে? তাহলে বিচার্য বিষয় হবে এ কি ধরনের অপরাধ করেছে তা আলোচনা করতে হবে। বলেন তো, এই জায়গায় এ হত্যা করছে কারে? ম্যাজিস্ট্রেট। ম্যাজিস্ট্রেট কি কর্মকর্তা? সরকারি কর্মকর্তা। তাহলে এটা আসবে 300 দ্বারা ব্যতিক্রম, প্রথম ব্যতিক্রমের দ্বিতীয় ব্যতিক্রম। তিনটার ভিতরে। প্রথম ব্যতিক্রমের কয়টা? দ্বিতীয়। যে জায়গা বলছে যে যদি কোনো সরকারি কর্মকর্তারে হত্যা করে। দেখেন, আলোচ্য অংশে এ খুনের অপরাধ করেছে। এখানে নিহত ব্যক্তি জেড একজন ম্যাজিস্ট্রেট তথা সরকারি কর্মচারী। দণ্ডবিধি 1860-এর 300 ধারার 1 নং ব্যতিক্রম অনুযায়ী গুরুতর এবং আকস্মিক উত্তেজনার ফলে আত্মনিয়ন্ত্রণের ক্ষমতা হারিয়ে কারো মৃত্যু ঘটালে তার নিন্দনীয় হত্যা হবে। কিন্তু এই ব্যতিক্রম কিছু ক্ষেত্রে প্রযোজ্য হবে না। তার মধ্যে একটি হলো, কোন সরকারি কর্মচারী আইনগত ক্ষমতা প্রয়োগকালে কোনো ব্যক্তিকে উত্তেজনা প্রদান করলে এবং উক্ত ব্যক্তি সেই সরকারি কর্মচারীকে হত্যা করলে তা খুন বলে গণ্য হবে। এখানে ম্যাজিস্ট্রেট তার আইনগত ক্ষমতা প্রয়োগকালে এরূপ কথা বলেন যা অপরাধীকে উত্তেজিত করে তোলে এবং উক্ত অপরাধী এ ম্যাজিস্ট্রেটকে কি করে? হত্যা করে। অর্থাৎ এ খুনের অপরাধ করেছে। সিদ্ধান্ত, অর্থাৎ এ খুনের অপরাধ করেছে। এখন এই জায়গায় আপনি আরো স্পেসিফিক ব্যাখ্যা দিতে পারেন যে আমরা জানি প্রথম ব্যতিক্রমের ব্যতিক্রম আছে কয়টা? 3টা। তার ভিতর প্রথমটা হলো অজুহাত হিসেবে দেখাইলে খুন হবে, সরকারি কর্মচারীরে হত্যা করলে খুন হবে, আর বৈধ আত্মরক্ষার অধিকার অতিক্রম করে যদি কাউরে মানে কি করে হত্যা করে সেটাও কি হবে? খুন হবে। এখন আপনি যদি দেখেন প্রশ্ন নাম্বার 5, সেম প্রশ্ন আছে 5, তাহলে আপনি প্রশ্নটা একটু কি, একটু বিস্তারিত ভাবে ব্যাখ্যা দিয়ে লিখবেন আর কি। বুঝতে পারছেন? আর নাম্বার যদি কম হয়, সময় কম থাকে, তাইলে এভাবে দিয়ে দেবেন। আচ্ছা, কেউ না বুঝলে প্রশ্ন করেন। সমস্যা 4 দেখেন, এ বি এর সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে বি এর তল পেটে লাথি দেয়। বি, ফলে বি তাৎক্ষণিকভাবে মারা যায়। এ কোনো অপরাধ করেছে কিনা? এইরূপ অপরাধের সর্বোচ্চ শাস্তি, শান্তি হয়ে গেছে, একটু শাস্তি লেখেন। সর্বোচ্চ শাস্তি কি হবে? অনুপ বলেন। আমরা তো উত্তর পড়বই, তার আগে বলেন। এই জায়গা এ যে বি এর তলপেটে লাথি দিয়ে মারলো, এ কি কি অপরাধ করছে? স্যার এখানে তো ওর কোনো অভিপ্রায় ছিল না স্যার। হ্যাঁ, এটা কি হবে? এটা হলো যে 4 নম্বর ব্যতিক্রম হয়েছে, এই যে নরহত্যা। হ্যাঁ। বলেন, 4 নম্বর ব্যতিক্রমে কি আছে? যদি অভিপ্রায় ছাড়া যদি হঠাৎ উত্তেজিত হয় বা কি হয়। অত 4 নম্বর ব্যতিক্রমের টাইটেল কি?
তার জন্য আকস্মিক কলহ স্যার, সাডেন ফাইট স্যার। আকস্মিক কলহ, আপনি এটা জি এক স্যার। একেও ফেলতে পারেন, চারেও ফেলতে পারেন। একে আছে গ্রেভ এন্ড সাডেন প্রভোকেশন, গুরুতর এবং আকস্মিক উত্তেজনা, আর চারে আছে সাডেন ফাইট, মানে আকস্মিক কলহ। যদি কেউ আকস্মিক উত্তেজিত হয়ে একজন আর একজনকে মেরে ফেলে, সেই ক্ষেত্রে সেটা নিন্দনীয় হত্যা, খুন বলে গণ্য হবে না। তো এই জায়গায় আমরা প্রশ্ন দেখে যা জানি, এই জায়গা বলছে কথা কাটাকাটির এক পর্যায়ে, এই জায়গা কি তার আগের থেকে পরিকল্পনা ছিল? ছিল না। দেখেন, তাহলে বিচার্য বিষয় দেখি, এ কোনো অপরাধ করেছে কিনা, এরূপ অপরাধের সর্বোচ্চ শাস্তি কি হবে তা আলোচনা করতে হবে। দেখেন এখানে এ অপরাধমূলক নরহত্যার অপরাধ করেছে। কথা কাটাকাটির এক পর্যায়ে এ এ এ এই বাংলা এটা কাটে ইংলিশে লেখেন এই জায়গায়, বুঝেন নাই? দাড়ির পরে বাংলা এ আছে, দেখছেন? দেখেন নাই? এই যে পাইছেন? এ কথা কাটাকাটির এক পর্যায়ে বি এর তল পেটে লাথি দেয়, এতে বি মারা যায়। এখানে এ এর লাথিটা আকস্মিক উত্তেজনার বসে ছিল। এ থেকে বোঝা যায় বি কে তলপেটে লাথি মারা এ এর পূর্ব পরিকল্পনা ছিল না, বরং ঘটনার আকস্মিকতা ছিল। এছাড়া বি কে হত্যার কোনো উদ্দেশ্য এ এর ছিল না। তাছাড়া তলপেট শরীরের এমন কোনো অংশ নয় যাতে আঘাত করা হলে স্বাভাবিকভাবে কারো মৃত্যু ঘটতে পারে। অ্যাডভোকেট জেনারেল বনাম রাষ্ট্র এ মামলায় শরীরের গুরুত্বপূর্ণ অংশ নহে এমন একটি স্থানে আসামি আঘাত করে। আসামি জানতো না যে ওই উক্ত আঘাতে ওই ব্যক্তির মৃত্যু হবে। তাই আদালত মামলায় আসামিকে দণ্ডবিধির ৩০৪ ধারার প্রথম অংশের অধীনে দণ্ড প্রদান করে। অতএব বি কে হত্যার ঘটনাটি কি হবে না, খুন হবে না, বরং অপরাধমূলক নরহত্যা হবে। এজন্য এ কে ৩০৪ ধারার অধীন দণ্ড দেওয়া যাবে। এখন কাহিনী হচ্ছে যে ৩০৪ ধারায় শাস্তি আছে কয় প্রকার? দুই প্রকার। এই যে দেখেন, ৩০৪ ধারায় খুন বলে গণ্য নয় এমন নিন্দনীয় নরহত্যার শাস্তি: মৃত্যু ঘটানোর অভিপ্রায় নরহত্যা, যা খুন নয়, যাবজ্জীবন কারাদণ্ড বা 10 বছর পর্যন্ত সশ্রম বিনাশ্রম এবং সেই সাথে কি অর্থদণ্ড। আর মৃত্যু ঘটানোর অভিপ্রায় নেই কিন্তু জানে যে এরূপ কার্য মৃত্যু ঘটাবে বা এমন শারীরিক জখম মৃত্যু ঘটাবে বা সম্ভবত মৃত্যু ঘটাবে, সেই ক্ষেত্রে 10 বছর পর্যন্ত সশ্রম বিনাশ্রম কারাদণ্ড বা অর্থদণ্ড বা উভয়। যেহেতু বি এর মৃত্যু ঘটানোর এর অভিপ্রায় ছিল না, তাই এর দ্বিতীয় শাস্তি পাবে, অর্থাৎ 10 বছর পর্যন্ত কারাদণ্ড, অর্থদণ্ড বা উভয়। সিদ্ধান্ত: সুতরাং এ কে ৩০৪ ধারার অধীন দণ্ড দেওয়া যাবে। বুঝেন কিনা? স্যার তাহলে কি 1 নাম্বার ব্যতিক্রমের মধ্যে বললে শাস্তি আরো বেশি হইতো? কেন বেশি হইতো? একই অভিপ্রায় তো। না স্যার, ওটা তো সাডেন ফাইট, মানে একটু অভিপ্রায় ছিল না। আর ওইটা তো হচ্ছে যে আকস্মিকই অভিপ্রায় ছিল। আপনারে গুরুতর এবং আকস্মিক কলহে যদি কেউ মেরে ফেলে, ওই জায়গায় কি আপনারে বলছে এক আর চার তো ব্যাপার না, আমার দেখতে হবে যে এক হোক বা চার হোক, সে যে আঘাতটা করছে সেটা কি সে মারার উদ্দেশ্যে করছে কিনা। মারার জি। উদ্দেশ্যে তাৎক্ষণিকভাবে যদি এরকম করে যে তোরে আজকে মাইরেই ফেলবো, তখন তার অভিপ্রায় ছিল। আর সে জি স্যার। আঘাত করছে, কিন্তু ধরেন ওই সময় তার মারা অভিপ্রায় ছিল না, কিন্তু কিন্তু ওই লোক মারা গেছে, তাহলে ৩০০ ধারার কোন অংশ? ৩০৪-এর কোন অংশ? দ্বিতীয় অংশ। চার 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 4 নাম্বার অংশ স্যার। না, আপনি চার মিলাচ্ছেন কেন আব্বাস সাহেব? জি স্যার। এখানে এখানে বিষয়টা এমন না যে প্রথম ব্যতিক্রম, 1 নম্বর ব্যতিক্রম গ্রেভ এন্ড সাডেন প্রভোকেশন অভিপ্রায় ছিল, আর 4 নম্বরে অভিপ্রায় ছিল না, সাডেন ফাইট অভিপ্রায় ছিল না। বিষয়টা কিন্তু তা না। এই জায়গা 1 নম্বর গ্রেভ এন্ড সাডেন প্রভোকেশন হোক, গুরুতর এবং আকস্মিক উত্তেজনা হোক, অথবা আকস্মিক কলহ 4 নম্বর হোক, এই জায়গা আমার দেখতে হবে যে যখন সে কাজটা করছে ওই মুহূর্তে ওই ব্যক্তিরে মারার তার তাৎক্ষণিক অভিপ্রায় ছিল কিনা। এই জায়গায় প্রশ্নটা দেখেন, এই জায়গায় প্রশ্নে বলছে যে এ বি এর সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে তলপেটে লাথি মারে। এই জায়গা কি বলছে যে কথা কাটাকাটির এক পর্যায়ে মৃত্যুর উদ্দেশ্যে তলপেটে লাথি মারে, হত্যার উদ্দেশ্যে তলপেটে না লাথি মারে? তাকে বলছে না স্যার। বলে নাই। তার না মানে সে বলেন। তো আছে তলপেটে লাথি মারছে, তার মানে তারে ওই মুহূর্তে হত্যা করার কোনো অভিপ্রায় তার কি ছিল না। ছিল না। ফলে জি বি স্যার। তাৎক্ষণিকভাবে মারা যায়। তাহলে এই জায়গায় আমরা জানি ৩০৪ ধারায় নিন্দনীয় নরহত্যার সাজা আছে কয় প্রকার? দুই প্রকার। যদি অভিপ্রায় সহ করে তাহলে এক প্রকার, অভিপ্রায় ছাড়া করে তাহলে কি এক প্রকার। তাহলে আমি এই জি জায়গায় স্যার। ফেলাস ধরে নিচ্ছি যে তার অভিপ্রায় কি ছিল না। এখন আপনি যদি এই জায়গায় বলেন যে তার অভিপ্রায় ছিল, তাতেও ভুল হবে না, কারণ আমরা জানি সমস্যামূলক প্রশ্নে
যে কোনো কিছু আপনি আপনার যুক্তি দিয়ে উপস্থাপন করবেন। যদি ধরে নেন যে যে সে তলপেটে লাথি মারে, তলপেটে লাথি মারার একমাত্র ফলাফল হচ্ছে মৃত্যু, তাহলে তার অভিপ্রায় ছিল, তাহলে সে শাস্তি পাবে কোন অংশে? প্রথম অংশ অনুযায়ী। আপনি যেভাবে ব্যাখ্যা দেন না কেন, আমরা এখানে ব্যাখ্যা দিলাম যে যেহেতু প্রশ্ন অনুযায়ী যে তার এই জায়গায় তলপেটে লাথি মারলে, এমন না যে তলপেটে লাথি মারলে কেউ মারা যাবে, সাধারণত মারা যাওয়ার কথা না, তার মানে ধরে নেওয়া হবে তার অভিপ্রায় কি ছিল না। তো এই কারণে যেহেতু অভিপ্রায় ছিল না, তাই সে দণ্ডিত হবে 304-এর কততেই, দ্বিতীয় অংশে। কিন্তু আব্বাস সাহেব, আপনি যেটা বুঝতেন সেই ভুলটা ভাঙছে কিনা, যে আপনি বললেন যে প্রথম জি স্যার। ব্যতিক্রম অভিপ্রায় ছিল, চতুর্থ ব্যতিক্রম অভিপ্রায় ছিল না, এটা কিন্তু তা না। জি স্যার, বুঝতে পারছি স্যার। আচ্ছা, ধন্যবাদ। আমরা 5 নম্বরে আসি, দেখেন সমস্যা 5। কোনো একটি আঘাতেই মারা যেতে পারে জামান এমন একটি রোগে ভুগছে। মানে জামান একজন ব্যক্তি, তার শারীরিক অবস্থা এতই মানে আপনার খারাপ যে যে কোনো একটা আঘাতেই জামানের কি হতে পারে, মৃত্যু হতে পারে। এইরূপ অবস্থায় আরিফ একদিন জামানকে আঘাত করে, ফলে জামানের মৃত্যু ঘটে। যদিও এরূপ একটিমাত্র আঘাত স্বাভাবিক প্রক্রিয়ায় সুস্থ সবল দেহের অধিকারী একজন লোককে মেরে ফেলার মতো যথেষ্ট ছিল না। এ জায়গা বলতেছে যদিও আরিফ আঘাত করছে, বাট ওই আঘাতে একজন স্বাভাবিক মানুষের মারা যাওয়ার কথা না। জামানের এমন রোগ বিষয়ে অবগত থেকে আরিফ আঘাত করে থাকলে সে কি অপরাধ করছে? বলতেছে আরিফ যদি জেনে আঘাত করে, তাহলে আরিফ কি আঘাত, কি অপরাধ করছে? আর উক্ত রোগ বিষয়ে যদি অবগত না থেকে আঘাত করে, তাহলে আরিফ কি অপরাধ করছে? আইনের সংশ্লিষ্ট বিধান উল্লেখপূর্বক আলোচনা করুন। তাহলে এই প্রশ্নের কিন্তু দুইটা জিনিস আপনার জানতে চাইছে। অবগত আরিফ যে অবগত। আঘাত করছে, এটা কিন্তু প্রশ্নে বলে নাই সে কি জেনে আঘাত করছে নাকি না জেনে আঘাত করছে। তাহলে জেনে আঘাত যদি আরিফ করে থাকে, তাহলে সে কি অপরাধ করছে? আর যদি না জেনে আঘাত করে থাকে, তাহলে কি অপরাধ করছে? প্রশ্ন বুঝছেন? তাহলে আমরা উত্তরে যাওয়ার আগে একটু বলে নি, ও যে আমরা 300 ধারার প্রথম অংশের যে দ্বিতীয় অনুচ্ছেদ জ্ঞান, মনে আছে? যদি জ্ঞান নলেজ। সহকারে আঘাত করে, তাহলে সেটা খুন। আর জ্ঞান না থাকলে কি? নিন্দনীয় নরহত্যা। তাহলে এটা পড়তেছে 300 ধারার প্রথম অংশে কত ব্যতিক্রম, কোন অংশ? দ্বিতীয় অনুচ্ছেদ। দ্বিতীয় দ্বিতীয় অনুচ্ছেদ। দেখেন একটু অনুচ্ছেদ। পড়ি, বিচার্য বিষয়। জামানের এমন রোগ বিষয়ে অবগত থেকে আরিফ আঘাত করে থাকলে সে কি অপরাধ করেছে, এবং উক্ত রোগ বিষয়ে অবগত না থেকে আঘাত করলে আরিফ কোন অপরাধ করেছে, তা আইনের সংশ্লিষ্ট বিধান উল্লেখপূর্বক আলোচনা করতে হবে। তাহলে আমরা আইনানুগ পর্যালোচনায় চলে আসি। দেখেন আইনানুগ পর্যালোচনা, প্রথমে আমরা দেখি যে রোগের ব্যাপারে আরিফ রোগের ব্যাপারে জেনে আঘাত করলে, মানে যদি সে কি জানে, যদি জেনে আঘাত করে তাহলে কি হবে? দণ্ডবিধি 1860-এর 300 ধারা অনুযায়ী যখন শারীরিক আঘাত বা জখমের ফলে মৃত্যু ঘটতে পারে জেনেও সেরূপ ভাবে জখম করা হয়, এর ফলে আহত ব্যক্তি মারা যায়, তখন তা খুন বলে গণ্য হবে। আলোচ্য অংশে জেড এমন একটি আহ রোগে ভুগছে যে রোগের কারণে একটি আঘাত দেওয়া হলেই জেড মারা যেতে পারে। এ যদি এই রোগ সম্পর্কে জেনেও জেডকে আঘাত করে, তাহলে আরিফ খুনের অপরাধ করেছে বলে গণ্য হবে। এক্ষেত্রে 302 ধারার অধীন খুনের জন্য শাস্তি পাবে। শাস্তিটা লেখেন। তো আপনি এই জায়গায় লিখতে পারেন 300 ধারা অনুযায়ী, আপনি লিখবেন যে 300 ধারার কত অনুচ্ছেদ অনুযায়ী? 300 ধারার প্রথম অংশের দ্বিতীয় অনুচ্ছেদ অনুযায়ী। আপনি আরো স্পেসিফিক লিখে দিবেন 300 ধারার প্রথম অংশের দ্বিতীয় অনুচ্ছেদ। বাট যে শনাক্ত করতে পারতেছেন না কোন অনুচ্ছেদ, তার জন্য হচ্ছে 300 ধারা খালি। বুঝতে পারছেন? আচ্ছা, এবার দেখেন রোগের ব্যাপারে না জেনে আঘাত করলে, মানে আরিফ জানে না যে সে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত। অন্যদিকে আরিফ যদি জামানের রোগের ব্যাপারে না জেনে তাকে আঘাত করে এবং উক্ত আঘাতের ফলে জামানের মৃত্যু হয়, এরূপ ক্ষেত্রে আরিফ যদি জখম করার অভিপ্রায় আঘাতও করে, তাহলে তাকে খুনের জন্য দায়ী করা যাবে না। যেহেতু জামানের রোগের ব্যাপারে আরিফ জানে না, তাই আরিফ অপরাধমূলক নরহত্যার জন্য দায়ী হবে। অসুস্থতা বা ব্যাধিতে আক্রান্ত ব্যক্তিকে মৃত্যু ঘটাতে যথেষ্ট নয় এমন দৈহিক জখম করে মৃত্যু ঘটালে তা অপরাধমূলক নরহত্যা হবে। কারণ যে আঘাতটা করছে এটা সুস্থ স্বাভাবিক মানুষের মারা যাওয়ার জন্য কি যথেষ্ট না। তাই আরিফ অপরাধমূলক নরহত্যার অপরাধ করেছে। সিদ্ধান্ত দেখেন, সুতরাং আরিফ যদি এরকম সম্পর্কে জেনেও জামানকে আঘাত করে, তাহলে আরিফ খুনের অপরাধ করেছে বলে গণ্য হবে।
আর যদি না জেনে আঘাত করে তাহলে কি নিন্দনীয় নরহত্যার অপরাধ করেছে বলে। আশা করি বুঝতে পারছেন। এই রুবেল সাহেব, আজাদ সাহেবরে মলম দিয়েছেন? তা মলম দিয়ে বলেন নাই পড়তে আসতে বলছে? মলম কিন্তু এখন আমি লাগাবানি পড়তে না আসলে। দেখেন, দেখেন, বলেন যে পড়তে যদি না আসো প্রিলি কিন্তু আর একবার দেওয়া লাগবে না। দেখেন, সময় থাকতে ওই আমাদের মডেল স্কুলের সুভাষ স্যার বলতো, সেই ডায়লগ এখন আপনাদের বলতে হয় যে আজ বুঝবি না বুঝবি কাল, ফাঁসা থাপড়াবি আর মারবি গাল। দেখেন, দেখেন, এক্স একটি জোপের আড়ালে জেড আছে বলে জানেন, মানে এক্স একজন ব্যক্তি, সে জানে জোপের আড়ালে কি আছে, জামান আছে, কিন্তু ইয়াকুব তা জানে না। এক্স জানে যে জামান আছে জোপের আড়ালে, কিন্তু ওয়াই মানে ইয়াকুব তা কি জানে না। এক্স জেড এর মৃত্যু ঘটানোর অভিপ্রায় অথবা এর ফলে জেড এর মৃত্যু ঘটার সম্ভাবনা আছে জেনে ইয়াকুবকে উক্ত জোপের প্রতি গুলি ছোড়ার জন্য প্রবৃত্ত করেন। প্রবৃত্ত মানে কি, মানে তারে প্ররোচিত করে যে তুমি অমুক জায়গা গুলি করো। বাট ইয়াকুব কিন্তু অ্যাকচুয়ালি জানে না যে জোপের আড়ালে জামান আছে। ইয়াকুবের গুলিতে জামানের মৃত্যু হয়। তা পেনাল কোড অনুসারে আহ এক্ষেত্রে বর্ণিত অপরাধ চিহ্নিত করে বৈশিষ্ট্য লিখুন। আচ্ছা, খোলা চোখে আমরা মনে করি, দেখেন, আমরা পড়ে যেটা বুঝলাম, এই জায়গা যারে যে গুলি করলো সে তো আর জানে না যে ওই পাশে কি আছে, তাহলে তার কি কোনো অপরাধ হয়েছে? হয় না। কিন্তু এই যে যে জানতো যে ঝোপের আড়ালে অমুক আছে, তার মানে তার তো পূর্ব পরিকল্পনা ছিল, তাহলে সে কি, তার কি হয়েছে? প্রথমত নিন্দনীয় নরহত্যা, যেহেতু অভিপ্রায় ছিল সেহেতু এটা কি। আচ্ছা, তাহলে আমরা পড়ি, দেখেন, বিচার্য বিষয়। দ্য পেনাল কোড অনুসারে এক্ষেত্রে বর্ণিত অপরাধ চিহ্নিত করে বৈশিষ্ট্য লিখতে হবে। আইনানুগ পর্যালোচনা, আলোচ্য অংশে ইয়াকুব কোনো অপরাধের জন্য দোষী সাব্যস্ত নাও হতে পারে, কিন্তু এক্স অপরাধমূলক নরহত্যার অপরাধ করেছে বলে গণ্য হবে, কারণ দণ্ডবিধি 1860-এর 299 অনুযায়ী আলোচ্য অংশে জেড কে হত্যা করার কোনো উদ্দেশ্য ইয়াকুবের ছিল না, এবং ইয়াকুব নিজে জানতো না যে জোপের আড়ালে জামান আছে, সুতরাং সে কোনো প্রকার অভিপ্রায় ও জ্ঞান ছাড়া জোপে গুলি করেছে, তাই ইয়াকুব কোনো অপরাধ করেনি। অন্যদিকে এক্স জানতো যে জামান ঝোপের আড়ালে রয়েছে, এবং তা সত্ত্বেও ইয়াকুবকে প্ররোচনা দিয়েছে যেন ইয়াকুব ঝোপে গুলি ছোড়ে। এ থেকে স্পষ্ট হয় যে এক্স হত্যার উদ্দেশ্যে ওয়াই কে গুলি ছোড়ার প্ররোচনা দেয়, তাই এক্স অপরাধমূলক নরহত্যার অপরাধ করেছে। সিদ্ধান্ত, সুতরাং ওয়াই ইয়াকুব কোনো অপরাধ করে নাই, কিন্তু এক্স অপরাধমূলক নরহত্যার অপরাধ করেছে। এখন আপনার কাছে প্রশ্ন আসতে পারে যে স্যার তাহলে এটা খুন হবে কিনা। আচ্ছা, খুন হবে কিনা সেটা পরের বিষয়, নিন্দনীয় নরহত্যা তো হইছে। এখন আপনি এটা বলেন যে ইয়াকুব যেহেতু পূর্ব পরিকল্পনা করে কাজটা করেছে, তাই এই নিন্দনীয় নরহত্যা খুন বলেও গণ্য হতে পারে। বুঝতে পারছেন? এইটুকু আপনি যোগ করে দিতে। New battery, please charge. আচ্ছা, তাহলে এখানে আপনারা যদি একটা জিনিস দেখেন যে সকল প্রশ্ন সলভ করতেই কিন্তু আমার নিন্দনীয় নরহত্যা, খুন, এই দুইটাই কিন্তু লাগতেছে, এবং আপনার এই জায়গা ওই যে প্রশ্নটা আসবে সেই প্রশ্নের আঙ্গিকে আমার উত্তর কিন্তু লিখতে হবে। বিষয়টা এমন না যে আপনি আগে থেকে যা মুখস্থ করে যাবেন ওই জায়গাতে তাই লিখবেন। এই জায়গা কিন্তু আপনার নিজের বিবেক কিন্তু প্রয়োগ করতে অবশ্যই হবে, এবং এই জায়গা ভুল বলে কিছু নাই। আপনি আপনি যদি বলেন যে এটা খুন হয়েছে, তাহলে খুনের পক্ষে আপনি যুক্তি দেখাবেন। যদি বলেন যে কিছু হয় নাই, সেটার পক্ষে আপনি যুক্তি দেখাবেন। ঠিক আছে? আচ্ছা, আমরা সমস্যার সাথে চলে আসি। দেখেন, 7, এক্স ওয়ের একটি পাখি হত্যা ও চুরি করার জন্য পাখিটির উদ্দেশ্যে গুলি ছুড়লো। গুলি ছুড়ছে কে? এক্স। কার পাখির উদ্দেশ্যে? ওয়ের। গুলিটি ঝোপের আড়ালে থাকা ওয়ের গায়ে লাগে, বাট সে কিন্তু ওয়াইরে লক্ষ্য করে গুলি করে নাই, সে গুলি করতে কারে? পাখিরে। এবং মারাত্মক আহত অবস্থায় দীর্ঘ 1 ঘন্টা রক্তক্ষরণের পর অয় মারা যায়। এক্স জানতো না যে অয় ঝোপের আড়ালে আছে, এবং এক্স এ জায়গা কি জানতো না
যে ওয়াই ঝোপের আড়ালে আছে। ময়না তদন্তের প্রতিবেদনে ডাক্তার মন্তব্য কলমে উল্লেখ করেন যে যথাযথ প্রতিকার ও নিপুণ চিকিৎসায় ওয়ের মৃত্যু নিবারণ করা যেত। পোস্টমর্টেম রিপোর্টে এসেছে যে ওই 1 ঘন্টা যাবত যেহেতু তার রক্তক্ষরণ হয়েছে, যদি আরো আগে তারে ডাক্তারের কাছে আনা যেত তাহলে তার তাকে বাঁচানো যেত। তাহলে এই জায়গায় এক্স এর দায় নিরূপণ করুন। আচ্ছা, এখন একটা কাহিনী আমরা এটার একটু বোঝার চেষ্টা করি। প্রথমত, সে গুলি করছিল কারে? পাখিরে। তো গুলি লেগে গেছে কার? ওয়ের। এখন এই পর্যন্ত কিন্তু এক্স এর কোনো কি হয় নাই, অপরাধ হয় নাই। এখন বিষয়টা যদি এরকম হয় যে ওয়াই তো 1 ঘন্টা ওই জায়গায় ছিল, 1 ঘন্টা রক্তক্ষরণ অবস্থায় মারা গেছে, এক্স যদি এটা অবগত থেকে থাকে যে 1 ঘন্টা তার সামনেই রক্তক্ষরণ হয়েছে, কিন্তু 1 ঘন্টা রক্তক্ষরণ হওয়ার সেই সময় তার তার মানে তার আহ, সক্ষমতা ছিল, তার একটা সুযোগ ছিল তার হসপিটালে নেওয়া, কিন্তু সে হসপিটালে নেয় নাই। তাহলে এই জায়গা সে নিন্দনীয় নরহত্যা করে নাই, কিন্তু অবহেলার ফলে মারা গেছে। তাহলে অপরাধটা হচ্ছে কততে? 304 ক। 304-এর ক, কারণ তার অবহেলা কারণে তার কি হয়েছে? মৃত্যু হয়েছে। তাহলে এই জায়গায় কিন্তু নিন্দনীয় নরহত্যা হয় নাই, যেহেতু জানতো না যে ঝোপের আড়ালে সে আছে। কিন্তু সে যদি ইচ্ছা করতো তাহলে তারা কিন্তু 1 ঘন্টার মধ্যেই তারা হসপিটালে নিতে পারতো। তাহলে আমরা একটু উত্তরে চলে আসি। দেখেন বিচার্য বিষয়, তার আগে চলে আসি বিচার্য বিষয় যে, এবং এই পরীক্ষাটা আসছিল যে 2020 সালে। 2020 সালে যে আন্দোলন করে আপনারা যে পরীক্ষা দিছিলেন, সেই এই এই প্রশ্ন এসেছিল আর কি। এবং এই জায়গা থেকে কিন্তু এই নিন্দনীয় নরহত্যার খুন থেকে প্রতিবার প্রশ্ন আসে। জেনারেল এক্সেপশন এবছর তো নিন্দনীয় জায়গা থেকে আসবে এই আসবে, জায়গা থেকে কিছু না জি কিছু স্যার। আপনি পাবেনই। তো আইনানুগ পর্যালোচনা যদি আমরা দেখি, যে দণ্ডবিধি 1860-এর 299 অনুযায়ী আলোচ্য ঘটনায় এক্স ওয়াইয়ের একটি পাখি হত্যা ও চুরি করার উদ্দেশ্যে গুলি ছুড়লে জোপের আড়ালে থাকা ওয়াইয়ের গায়ে লাগে। এতে ওয়াই মারাত্মক আহত হয় এবং দীর্ঘ 1 ঘন্টা রক্তক্ষরণের পর মারা যায়। এখানে এক্স এর উদ্দেশ্য ছিল ওয়াইয়ের পাখি চুরি করা ও হত্যা করা। এই উদ্দেশ্যে এক্স গুলি ছুড়ে দিল, ওয়াই কে হত্যা করার উদ্দেশ্যে নয়। তাছাড়া ওয়াই ঝোপের আড়ালে থাকায় এক্স তাকে দেখেনি, ফলে সে মারাত্মক আহত অবস্থায় থাকা ওয়ের জন্য প্রয়োজনীয় চিকিৎসা ও ব্যবস্থা করতে পারেনি। অতএব উপযুক্ত আলোচনা দ্বারা এটি প্রতীয়মান হয় যে এক্স নিন্দনীয় নরহত্যা বা খুনের দায় দণ্ডিত হবে না। এখন এ জায়গা আহ যদি হবে না, ঠিক আছে, একটু দাঁড়িয়ে দেন, কিন্তু এ জায়গা একটু লেখেন, হবে না কিন্তু আছে না, কিন্তুর পরে একটু একটা লাইন যোগ করেন। কিন্তু এক্স যদি কিন্তু এক্স যদি ওয়াই কে রক্তক্ষরণরত অবস্থায় পায়, রক্তক্ষরণরত অবস্থায় পায়, তাহলে এক্স তাহলে এক্স আর লেখা লাগবে না, তাহলে এক্স এই জায়গায় দণ্ডবিধীন হয়ে গেছে। টাকা টেনে জায়গা হলে দণ্ডবিধির কত ধারায় অপরাধ করছে? এই জায়গা দুইটা পার্ট, আমরা প্রশ্নে কিন্তু কোথাও বলে নাই যে এক্স ওয়াই রে দেখছে কিনা, রক্তক্ষরণরত অবস্থায় ওয়াই রে কি দেখছে কিনা, এটা কিন্তু প্রশ্নে কি করে নাই, ক্লিয়ার করে নাই। তো যদি না দেখে তাহলে এক্স এর কোনো অপরাধী হয় নাই। আর যদি এক্স যদি রক্তক্ষরণরত অবস্থায় পায়, তাহলে আমরা এই অংশটুকু কাল্পনিক ভাবে দিয়ে দিলাম, যদি রক্তক্ষরণরত অবস্থায় পায় তাহলে অপরাধ করতে কত দাঁড়ায়? 304 ক ধারায়। দেখেন 304 ক ধারায় বর্ণিত অপরাধ করেছে। তাহলে 304 ক ধারায় বলা হয়েছে যে কোনো ব্যক্তি যদি বেপরোয়া ভাবে বা অবহেলাজনক ভাবে কার্য করে কারো মৃত্যু ঘটায় এবং তা যদি শাস্তিজনক নরহত্যা না হয়, তবে সে ব্যক্তি যে কোনো বর্ণনার 5 বছর পর্যন্ত কারাদণ্ডে বা অর্থদণ্ডে বা উভয় দণ্ডে দণ্ডিত হবে। যেহেতু মারাত্মক আহত অবস্থায় দীর্ঘ 1 ঘন্টা রক্তক্ষরণের পর ওই মারা যায়, সেহেতু ধরে নেওয়া যায় এক্স এর অবহেলার কারণে ওয়াই এর কি মৃত্যু হয়েছে। সুতরাং এক্স দণ্ডবিধির 1860-এর 304 ক ধারায় অপরাধ করেছে। এটা লিখবেন, এক্স যদি ওয়াই কে দেখে, ওয়াই কে যদি না দেখে তাহলে এক্স কোনো অপরাধ করে নাই। আর এক্স যদি ওয়াই কে দেখে তাহলে অপরাধ করছে কত ধারায়? 304 ক ধারায়। তো এটা একটু লেখেন যে সুতরাং এক্স যদি ওয়াই এর ব্যাপারে অবগত না থাকে তাহলে সে কোনো অপরাধ করে নাই, কিন্তু ওয়াই এর ব্যাপারে অবগত থাকলে সে 304 ক ধারায় অপরাধ করেছে।
আশা করি বুঝতে পারছেন নাকি ভাই? এই আমির উদ্দিন, ভালো আছেন আপনি? জি স্যার, আলহামদুলিল্লাহ স্যার। আসসালামু আলাইকুম স্যার। স্যার শুনতে পাচ্ছেন? আমির সাহেব, স্যার শুনতে আসসালামু পাচ্ছেন আলাইকুম। কথা? জি স্যার শুনতে পাচ্ছি স্যার, আপনি শুনতে পাচ্ছেন? দেখ, আমি আপনাদের কথা শুনতে পাচ্ছি না। আমার কথা তো শুনতেছেন না? একটু টেক্সট দিয়ে জানান আমার কথা জি শুনতেছেন। স্যার। জি স্যার, জি স্যার। স্যার শুনতে পাচ্ছি স্যার, আপনি কি আমাদের কথা শুনেন না স্যার? হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি, জি ধন্যবাদ। দেখেন, তো আমরা সমস্যা 8-এ আসি। এক্স একজন চোর, পুলিশ হেফাজত থেকে পলায়ন করে। পুলিশ কর্মকর্তা ওয়াই এক্স কে থামানোর জন্য তার প্রতি গুলি ছোড়ে, যা এক্স এর গায়ে লাগে এবং জেড মারা যায়। এ জায়গায় একটু ভুল হয়ে গেছে নাকি? এই জায়গা হলো এক্স একজন চোর, পুলিশ হেফাজত থেকে পলায়ন করে, পুলিশ কর্মকর্তা ওয়াই এক্স কে থামানোর জন্য তার প্রতি গুলি ছোড়ে, যা জেড হবে না। কি লিখবেন? এক্স এর গায়ে লাগে এবং এক্স মারা যায়, জেডটা কেটে এক্স লেখেন, কারণ জেড তো এই জায়গায় নাই। যা এক্স এর গায়ে লাগে এবং এক্স কি মারা যায়। তাহলে পুলিশ কর্মকর্তা ওয়াই কোনো অপরাধ করেছে কি? আপনার উত্তরের সমর্থনে যোগ দিবেন। আমার মনে আছে কিনা দেখেন। আমরা জানি যদি কোনো সরকারি কর্মকর্তা সরল বিশ্বাসে আর যদি তার ক্ষমতা অতিক্রম করে যদি কারো মৃত্যু ঘটায়, তাহলে সেটা নিন্দনীয় নরহত্যা হবে। কত নাম্বার ব্যতিক্রম মনে আছে? 300 তৃতীয় ধারার ব্যতিক্রম ব্যতিক্রম স্যার। অংশের 3 নাম্বার ব্যতিক্রম। 3 নাম্বার ব্যতিক্রম, যে জায়গা তিন বলছে নম্বর সরকারি কর্মকর্তা সরল বিশ্বাসে যদি কারো কি তার যে প্রদত্ত যে ক্ষমতা আছে সেই ক্ষমতা অতিক্রম করে যদি কারো মৃত্যু ঘটায়, তাহলে দণ্ডিত হবে 300 ধারার ব্যতিক্রম অংশের কয় নাম্বার ব্যতিক্রম? 3 নাম্বার ব্যতিক্রম। তো আমরা দ্বিতীয় বিষয় বিষয় ব্যতিক্রমের দেখেন, তৃতীয় তৃতীয় উচ্ছেদ। পুলিশ কর্মকর্তা ওয়াই কোনো অপরাধ করেছে কিনা তা আলোচনা করতে হবে। আইনানুগ পর্যালোচনা দেখেন, পুলিশ কর্মকর্তা ওয়াই এর কাজটি অপরাধ হিসেবে গণ্য হবে। কারণ কারণ হচ্ছে, কারণ নিচে দেওয়া হলো, নিচে দেওয়া হলো এই শব্দ দুটা কাটেন। নিচে দেওয়া হলো কারণ লেখেন, কারণ ওই জায়গায় না, পান নাই আপনি তো। 8 নাম্বার, 8 নাম্বার। কারণ নিচে দেওয়া হলো, এই নিচে দেওয়া হলো এটা কাটেন, মনোযোগ নাই ক্লাসে। দেখেন, দণ্ডবিধি 1860-এর ধারা 300 এর ব্যতিক্রম 3-এর আওতায় পুলিশ কর্মকর্তা ওয়াই একজন সরকারি কর্মচারী। তিনি তার আইনগত ক্ষমতার সীমা অতিক্রম করে পলায়নরত চোর এক্স কে গুলি করে এবং এতে এক্স মারা যায়। তাই পুলিশ কর্মকর্তা ওয়াই এখানে ধারা 300-এর 3 নং, এই যে গোল দিয়া, কয় নাম্বার ব্যতিক্রমের? 3 নং ব্যতিক্রমের আওতায় তৃতীয় নম্বর। নয় এমন দণ্ডনীয় নরহত্যা হিসেবে গণ্য হবে। এছাড়া ফৌজদারি কার্যবিধি 1898-এর ধারা 50 অনুযায়ী পলায়ন প্রতিরোধে প্রয়োজনের চেয়ে বেশি বাধা প্রদান করা যাবে না। আলোচ্য ঘটনায় চোর এক্স এর পলায়ন প্রতিরোধে গুলি করা কি সীমা লঙ্ঘন। অতএব উপর্যুক্ত আলোচনা হতে বলা যায় আলোচ্য অংশে পুলিশ কর্মকর্তা ওয়াই অপরাধ করেছে। সুতরাং সিদ্ধান্ত দেখেন, সুতরাং পুলিশ কর্মকর্তা ওয়াই দণ্ডবিধি 1860-এর 304 ধারায় অপরাধজনক নরহত্যা সংগঠনের দায়ে কি হবে? দণ্ডিত হবে। আমরা সমস্যা 9-এ আসি। আপনারা যারা বলেন যে ফ্ল্যাট কোশ্চেন আসতো, ফ্ল্যাট কোশ্চেন, এই সমস্যা 9 এটা কত সালের পরীক্ষায় আসছে দেখেন। অ্যাডভোকেটশিপ পরীক্ষা কত? 2004। দেখেন, একজন ট্রাক ড্রাইভার বস্তিতে থাকে। একদিন সে অসময়ে বাড়িতে ফিরে তার 20 বছর বয়স্ক ছোট বোনকে প্রতিবেশী এক যুবকের সঙ্গে ঘনিষ্ঠ এবং ঘনিষ্ঠ ও আবেগপ্রণ অবস্থায় দেখিতে পায়। মানে ট্রাক ড্রাইভার দেখছে তার বোনরে আর একটা ছেলের সাথে বাড়িতে ফিরে। সে রাগান্বিত হয়ে উঠে এবং উভয়কে দাও দিয়ে আঘাত করে এবং দাও দিয়ে আঘাতে হত্যা করে। মানে হত্যা করছে কারে কারে? তার বোনরেও হত্যা করছে, ওই ছেলেটারও হত্যা করছে, এবং বেপরোয়া ভাবে ট্রাক চালাইয়া বাড়ি হইতে বাইর হয়ে যাওয়ার পথে পথচারী একজন মহিলাকে চাপা দেয়।
এবং যখন তার রাগে গা কাঁপতেছে, যখন ট্রাক নিয়ে আসতেছিল, একজন মহিলাও তার ট্রাকের নিচে পড়ে মারা গেছে। তাকে জোড়া খুনের জন্য দণ্ডবিধির 302 ধারায় অভিযুক্ত করা হয়। এবং রাস্তায় মহিলাকে চাপা দিয়ে হত্যার জন্য 304 ধারায় অভিযুক্ত করা হয়। ওই যে যে দুইজনকে দা দিয়ে কোপাই মারছে, এই জন্য তার বিরুদ্ধে অভিযোগ আনছে কত ধারায়? 302 ধারায়। এবং রাস্তায় যে মহিলারা যে চাপা দিছে, এটার জন্য আছে নিন্দনীয় নরহত্যার কত ধারায়? 304 ধারায়। ট্রাক ড্রাইভার তার পক্ষে সমর্থনের জন্য আপনার নিকট আসে। ট্রাক ড্রাইভার আসছে আপনার কাছে যে আসামির সমর্থনে আপনার যুক্তি কি হবে, কারণ ও হেতু সমূহ বর্ণনা করুন। সে আসছে আপনার কাছে, এখন আপনার আসামিরে বাঁচানোর জন্য আপনি কি করবেন, আপনার কারণ ও যুক্তি কি হবে, এটা জানতে চাইছি। আচ্ছা, এখন আমরা তো নামাজের পরে এটা আলোচনা করবো, বাট তার আগে একটু বলি, বলেন তো, এই যে যে দুইজনরে মারছে, বোন রে আর তার প্রেমিকারে, তারা কি মারার পরিকল্পনা ছিল? ছিল না। এটা তো সে গ্রেভ প্রভোকেশন, গুরুতর এবং আকস্মিক উত্তেজনার কাজটা করছে, সো এটা কি খুন হবে? এটা খুন হবে না। এবং সে যখন গাড়িটা চালিয়ে যাচ্ছিল, সে তো বেপরোয়া ভাবে এবং অবহেলাজনক ভাবে চালাচ্ছিল, তাই নিচে একজন মারা গেছে, তাইলে এটাও নিন্দনীয় নরহত্যা হবে না? এটা কি হবে? 304 খ। 304 খ। ওই জায়গা সাজা কত? 3 বছর। তাহলে এর সমর্থনে আমরা যুক্তি দেখাবো আর কি। আচ্ছা, পরেই ফেলি, দেখেন বিচার্য বিষয় দেখেন। আসামির সমর্থনে আপনার কেটে লেখেন আমার, আপনার আছে না, এ জায়গায় লেখেন আমার। আসামির সমর্থনে আমার যুক্তি কি হবে তা কারণ এবং হেতু সময় উল্লেখে আলোচনা করতে হবে। আইনানুগ পর্যালোচনা। দেখেন, আলোচ্য ঘটনায় ট্রাক ড্রাইভারের বিরুদ্ধে দুটি অভিযোগ রয়েছে। এক, জোড়া খুনের জন্য 302 ধারায়, এবং রাস্তায় মহিলাকে চাপা দেওয়ার জন্য কত ধারায়? 304 ধারায়। তাহলে আমরা আমরা প্রথমে প্রথম অভিযোগ সম্পর্কে আলোচনা করি। জোড়া খুনের জন্য দণ্ডবিধি 302 ধারায় অভিযোগের বিরুদ্ধে এবং ট্রাক ড্রাইভারকে সমর্থন করে আমার যুক্তি। দেখেন, ট্রাক ড্রাইভার অসময় বাড়িতে এসে তার ছোট বোনকে প্রতিবেশী এক যুবকের সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় দেখতে পেয়ে সে রাগান্বিত হয়ে দুইজনকে দায়ের আঘাতে হত্যা করে। এখানে 300 ধারায় খুনের সংজ্ঞা ও ব্যাখ্যা অনুযায়ী 302 ধারায় অভিযোগ গঠন করা হয়েছে। যেহেতু দায়ের আঘাতে তার বোনেরও প্রেমিকের মৃত্যু হয়, তাই আপাত দৃষ্টিতে মনে হতে পারে হত্যার উদ্দেশ্যে আঘাত করা হয়েছে। কিন্তু 300 ধারার শেষ অংশে কিছু ব্যতিক্রমী অবস্থার কথা বলা হয়েছে। এসব ব্যতিক্রমী অবস্থায় কোনো হত্যা খুন নয়, বরং নিন্দনীয় নরহত্যা বলে গণ্য হয়। 300 ধারার মধ্যে একটি ব্যতিক্রমী অবস্থা হলো গুরুতর এবং আকস্মিক উত্তেজনায় আত্মনিয়ন্ত্রণ হারিয়ে মৃত্যু ঘটালে তা নিন্দনীয় নরহত্যা বলে গণ্য হবে, যা কি খুন নয়। আলোচ্য ঘটনায় ট্রাক ড্রাইভার তার ছোট বোনকে প্রতিবেশী যুবকের সাথে ঘনিষ্ঠ এবং আবেগপ্রবণ অবস্থায় দেখে আকস্মিক উত্তেজনায় আত্মনিয়ন্ত্রণ হারিয়ে দুজনকেই দা দিয়ে আঘাত করে। এ থেকে স্পষ্ট হয় ট্রাক ড্রাইভার হত্যার উদ্দেশ্যে মৃত্যু ঘটায়নি, বরং পুরো ব্যাপারটিকে আকস্মিক উত্তেজনার ফল ছিল। তাই ট্রাক ড্রাইভার কাজটি 300 ধারার প্রথম ব্যতিক্রমের আওতাধীন বিষয়। ঠিক একই রকম একটি মামলায় দেখা যায় মৃত ব্যক্তিকে আসামির বোনের অন্তরঙ্গ অবস্থায় দেখে আসামি তাকে হত্যা করে। আর এ কাজ 300 ধারার প্রথম ব্যতিক্রমের আওতায় পড়ে। আসামি দেখে যে মৃত ব্যক্তি আসামির বোনকে ঘনিষ্ঠভাবে জড়িয়ে ধরে আছে এবং তা দেখে তাকে হত্যা করা হয়। এই অভিমত ব্যক্ত করা হয় যে দৃশ্য দেখে আসামি মারাত্মক এবং আকস্মিক উত্তেজিত হয় এবং আত্মনিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। অতএব উপর্যুক্ত আলোচনা হতে বলা যায় তাদেরকে হত্যা করার কোন অভিপ্রায় ট্রাক ড্রাইভারের ছিল না, আর প্রতিবেশী যুবকের সাথে ট্রাক ড্রাইভারের কোনো শত্রুতাও ছিল না। আকস্মিক উত্তেজনার ফলে এই ঘটনা ঘটে, তাই এই ঘটনা জোড়া খুন নয়, বরং জোড়া হত্যাকাণ্ড বলে গণ্য হবে। ফলে 304 ধারার অধীন উদ্দেশ্যবিহীন নরহত্যার জন্য ট্রাক ড্রাইভারকে অভিযুক্ত করা যাবে। এটা খুন 302 হবে না, হবে কত? 304। এবং পরেরটা দেখেন যে 304 ধারার ক্ষেত্রে ওই যে যে মহিলারা যে চাপা দিল, সেটা কি হবে? রাগান্বিত অবস্থায় তার বোন ও প্রেমিকের হত্যা করে ট্রাক ড্রাইভার ঘর থেকে বের হয়ে বেপরোয়া ভাবে ট্রাক চালিয়ে যাবার সময় পথচারী এক মহিলাকে চাপা দিয়ে হত্যা করে। এর ফলে তাকে 304 ধারায় অভিযুক্ত করা হয়। এখানে লক্ষণীয় ব্যাপার এই যে ঘরে বোনের ও প্রেমিকের ঘনিষ্ঠ অবস্থা দেখে ট্রাক ড্রাইভার মানসিকভাবে বিপর্যস্ত ছিল। শয়তো হবে, নয়তো হয়ে গেছে, বিপর্যস্ত ছিল। তার মধ্যে তখন আকস্মিক উত্তেজনা বজায় ছিল। ফলে ট্রাক চালানোর সময় জনৈক পথচারী মহিলাকে চাপা দিয়ে হত্যা করে। এখানে ট্রাক ড্রাইভারের উদ্দেশ্য এরূপ ছিল না, সে আকস্মিক উত্তেজনায় গাড়ি চালিয়েছিল, যা 304 ধারার অধীন অপরাধ হবে না। এক্ষেত্রে ট্রাক ড্রাইভারকে 304 খ ধারার অধীন অভিযুক্ত করা যায়। 304 খ ধারা অনুসারে বেপরোয়া যান চালানোর দ্বারা মৃত্যু ঘটানোর কথা বলা আছে। তাই ট্রাক ড্রাইভারকে 304 ধারার বদলে 304 খ ধারার অধীন অভিযুক্ত করাই যথেষ্ট
হবে। সুতরাং সিদ্ধান্ত দেখেন, সুতরাং ট্রাক ড্রাইভার দণ্ডবিধি 304 ও 304 খ দ্বারাই কি হবে? বলুন। যারা বলেন যে প্রবলেমেটিক প্রশ্ন দেয় না, দেয় কিনা বলেন? 2004 সালেও দিত, বরং এখন যা দেয় তার চেয়ে আরো বড় একটা দিতে। তো নামাজের বিরতি, নামাজ শেষে আমরা শুরু করব। জি স্যার। স্যার কথা শুনতে পাচ্ছি না স্যার। আচ্ছা, এবার শুনতেছেন? জি স্যার, ক্লিয়ার স্যার। আচ্ছা, ধন্যবাদ। এবার আমরা 10 নম্বর প্রশ্নটা পড়বো। সমস্যা 10। এবার আপনাদের সর্বশেষ যে ডিসেম্বর মাসে যে লিখিত পরীক্ষা দিলেন, সেখানে এই পরীক্ষা এই প্রশ্নটা এসেছে যে এক্স মৃত্যু হবে যেন ওয়াই এর উদ্দেশ্যে, মৃত্যু ঘটানোর উদ্দেশ্যে গুলি ছোড়েন, মানে এক্স গুলি করছে ওয়াই এর মৃত্যু ঘটানোর জন্য, কিন্তু ওই গুলিতে জেড এর মৃত্যু হয়, মারা গেছে জেড। এক্স এক্ষেত্রে দা পেনাল কোডের কোন ধারার অধীনে অপরাধ করেছেন ব্যাখ্যা করুন। মানে মারতে চাইছিল একজন রে, মারা গেছে আর একজন। এখন সে কোন ধারায়, যেহেতু জেনেও, মানে তার উদ্দেশ্য আগে থেকে ছিল, মানে পূর্ব পরিকল্পনা ছিল, তাহলে আমরা আহ কতদিন পড়ছিলাম? 301 ধারায় বলছে, দণ্ডবিধি 301 ধারায় যদি আপনি হত্যার উদ্দেশ্যে একজনকে মারতে গিয়ে যদি আর একজনকে মেরে ফেলেন, ওই যারে প্রথম জনে মারলে যেভাবে আপনি দণ্ডিত হতেন, দ্বিতীয় জনে মেরেও কি সে একইভাবে দণ্ডিত হবে। তাহলে দেখেন, এক্স এক্ষেত্রে দা পেনাল কোড 1860 এর কোন ধারার অধীন অপরাধ করেছে তা ব্যাখ্যা করতে হবে। এক্ষেত্রে দণ্ডবিধি 1860 এর 302 ধারার অধীন অপরাধ সংঘটিত হয়েছে, কারণ তারা আন্ডারলাইন করেন 301 ধারা অনুযায়ী যে ব্যক্তির মৃত্যু ঘটানোর ইচ্ছা ছিল সেই ব্যক্তি ছাড়া অন্য ব্যক্তির মৃত্যু ঘটিয়ে নরহত্যা সংঘটিত হলে অপরাধী যে ব্যক্তির মৃত্যু সংঘটনের ইচ্ছা করেছিল বা যে ব্যক্তির মৃত্যু ঘটতে পারে বলে জানতো, সে ব্যক্তির মৃত্যু সংঘটন করলে তার অপরাধটি যেরূপ হতো এক্ষেত্রেও কি সেরূপ হবে। প্রদত্ত ঘটনায় এক্স মৃত্যু হবে জেনেও ওয়াইয়ের মৃত্যু ঘটনার উদ্দেশ্যে গুলি ছোড়েন, এবং কিন্তু ওই গুলিতে জেড এর মৃত্যু হয়। এখানে এক্স এর গুলিতে ওয়াই মারা গেলে যেরূপ সাজা হতো, জেড মারা যাওয়াতে কি একই সাজা হবে, অর্থাৎ খুনের দণ্ডে দণ্ডিত হবে। সুতরাং এক্স এক্ষেত্রে তার পেনাল কোড 1860 এর 302 ধারায় দণ্ডিত হবে। বুঝতে পারছেন? জি স্যার। কিন্তু তুমি ধরেই লেখছো। তাহলে আমরা এখন চলে আসি জেনারেল এক্সেপশনের যে ধারাগুলো ছিল, ওখানে একটা বিষয় ছিল যে আপনার রাইট অফ প্রাইভেট ডিফেন্স। প্রাইভেট ডিফেন্স 96 থেকে 106, এটা আমরা তখন ওই মুহূর্তে আলোচনা করি নাই। আমাদের সাজেশনে 6 নম্বর প্রশ্নে আছে, দেখেন যে আত্মরক্ষার অধিকার, আবার রাইট অফ প্রাইভেট ডিফেন্স বলতে কি বুঝেন। বি দেখেন, আত্মরক্ষার অধিকার প্রয়োগের পরিধি আলোচনা করুন, বা কখন বা কতদূর পর্যন্ত এই অধিকার প্রয়োগ করা যায় বা কখন প্রয়োগ করা যায় না, কোন কোন ক্ষেত্রে আত্মরক্ষার অধিকার প্রয়োগ করলে মৃত্যু পর্যন্ত ঘটানো যায় আলোচনা করুন। এ বি সি তিনটার উত্তরই কি একই। তো আমরা প্রথমে চলে আসি যে আত্মরক্ষার অধিকার বা রাইট অফ প্রাইভেট ডিফেন্স আসলে কি। আত্মরক্ষার অধিকার হলো যদি আপনাকে বেআইনি ভাবে কেউ আঘাত করতে আসে, তাহলে তার আঘাত থেকে রক্ষা করার অধিকার আপনার আছে। শুধু আপনার না, আপনার আঘাত করতে আসলেও আপনার যেরকম বাঁচার অধিকার আছে, যদি আপনার পাশে কাউকে করতে আসে তারও বাঁচানোর অধিকার আপনার আছে। তাহলে আমাদের দণ্ডবিধির 96 ধারায় বলা হয়েছে যে আত্মরক্ষার অধিকার প্রয়োগকালে কৃত কোনো কাজই অপরাধ বলে গণ্য হবে না। মানে আপনি যদি আত্মরক্ষার ক্ষেত্রে কোনো কাজ করেন সেটা কি হবে না, অপরাধ হবে না। আর আত্মরক্ষা আপনি কোন পর্যন্ত করতে পারবেন এটা বলছে 96 ধারায়। নিজের দেহ অন্যের দেহ, নিজের সম্পত্তি অন্যের সম্পত্তি, এটা বলছে 97 ধারায়। কত ধারায়? 97 ধারায়। তাহলে 96 ধারায় বললো যে আত্মরক্ষার ক্ষেত্রে কোনো কাজ করলে সেটা অপরাধ হিসেবে গণ্য হবে না। 96, 97তে বললো যে আত্মরক্ষার অধিকার প্রয়োগ করে নিজের দেহ অন্যের দেহ, নিজের সম্পত্তি অন্যের সম্পত্তি আপনি রক্ষা করতে পারবেন। 98 ধারায় বলতেছে, 98 ধারায় যে আপনি পাগল, উন্মাদ, শিশু এদের বিরুদ্ধেও আপনার আত্মরক্ষার অধিকার থাকবে। ধরেন একজন পাগল আপনারে লাঠি দিয়ে বাড়ি দিতে আসছে, মারতে আসছে। এখন পাগলের মায়ের খাইলে তো পাগলের কোনো অপরাধ হচ্ছে না, কিন্তু আপনি তো মাথা পেতে যাচ্ছে, কিন্তু সে পাগল হোক আর শিশু হোক তার বিরুদ্ধেও আপনার আত্মরক্ষার অধিকার আছে।
এটাই বলছে কত ধারায়, 98 ধারায়। আর কোন কোন ক্ষেত্রে আত্মরক্ষার অধিকার প্রয়োগ করা যাবে না, একটা ক্ষেত্রে প্রয়োগ করা যায় না, এটা বলছে 99 ধারায়। আর আত্মরক্ষার অধিকার প্রয়োগ করে কখন মৃত্যু ঘটানো যায়, মৃত্যু ঘটাইলেও সেটা অপরাধ হবে না। শরীরের ক্ষেত্রে 100 ধারা, সম্পত্তির ক্ষেত্রে কত ধারা, 103 ধারা। এই বিষয়গুলোই অ্যাকচুয়ালি এখানে জানতে চাইছেন। তাহলে আমরা পড়া শুরু করি। দেখেন যে বেআইনি আক্রমণ থেকে কোনো ব্যক্তির শরীর এবং সম্পত্তি রক্ষার্থে কোনো যুক্তিযুক্ত কার্য বা পদক্ষেপ গ্রহণ করার অধিকার আত্মরক্ষার অধিকার নামে পরিচিত। আত্মরক্ষার অধিকার আইনে স্বীকৃত এমন একটি অধিকার যা প্রয়োগে কোনো যুক্তিযুক্ত কার্য অপরাধ বলে গণ্য হয় না। দণ্ডবিধির 96 ধারায় বলা হয়েছে যে আত্মরক্ষার অধিকার প্রয়োগ করতে কোনো কর্ম করলে তা অপরাধ বলে গণ্য হবে না। 97 ধারায় বলা হয়েছে যে কিছু বাধা নিষেধ সাপেক্ষে আইনে প্রত্যেক ব্যক্তিকে আক্রমণ হতে আহ তার নিজের শরীর ও সম্পত্তি এবং অন্য ব্যক্তির শরীর ও সম্পত্তির অধিকার দিয়েছে। তাহলে কি কি, নিজের শরীর, অন্যের শরীর, নিজের সম্পত্তি, অন্যের সম্পত্তি। 98 ধারা অনুসারে দেখেন শিশু, উন্মাদ বা অপ্রকৃতিস্থ ব্যক্তির বিরুদ্ধেও আত্মরক্ষার অধিকার প্রয়োগ করা যায়। এছাড়া দেখেন দণ্ডবিধি 1860-এর 96 ধারা থেকে 106 ধারা পর্যন্ত আত্মরক্ষার অধিকার সম্পর্কিত বিধানাবলী আলোচনা করা হয়েছে। কত ধারা থেকে কত ধারা, 96 থেকে 106। তার আগে কিন্তু আমাদের 76 থেকে 95 পর্যন্ত কিন্তু মনে বলতে পারবে না, সবার পারা উচিত। 76 থেকে 95 পারবেন বলতে, না ভুলে গেছেন? না পারলে তো হবে না। 76 থেকে 95 তো ঘুমের মধ্যেও বলা উচিত। ঘুমের মধ্যে কথা বললে 76 থেকে 95 যাতে বলা উচিত, এমন ভাবে পড়ালেখা করতে হবে। দেখেন তাহলে আত্মরক্ষার বিস্তৃতি বা পরিধি, যতদূর পর্যন্ত আত্মরক্ষার অধিকার প্রয়োগ করা যায় বা আত্মরক্ষার অধিকার কতদূর পর্যন্ত বিস্তৃত, সেটা 99 ধারার প্রথম অংশে নির্ধারণ করে দেওয়া হয়েছে। 99 ধারায় বলা হয়েছে যে আত্মরক্ষার উদ্দেশ্যে যতটুকু আঘাত করা প্রয়োজন তার থেকে অধিক ক্ষতি পর্যন্ত আত্মরক্ষার অধিকার কোনো ক্ষেত্রেই বিস্তৃত হবে না। অর্থাৎ যে ক্ষতি করা হয়েছে বা যে ক্ষতি করার চেষ্টা করা হয়েছে তার আনুপাতিক হারে আত্মরক্ষার অধিকার প্রয়োগ করতে হবে। আত্মরক্ষার উদ্দেশ্যে যতটুকু প্রয়োজন তার থেকে অধিক ক্ষতি করা যাবে না। 99 ধারায় বলছে যে আপনার আঘাত যতটুকু, আপনারা যদি কেউ থাপ্পড় দিতে আসে তারে থাপ্পড় দেওয়ার অধিকার আছে, কিন্তু তারে যে একেবারে বাঁশ দিয়ে মাথায় বাড়ি দিবেন তা না কিন্তু। আচ্ছা, অর্থাৎ আত্মরক্ষা কখনো শাস্তিমূলক বা আন্ডারলাইন করেন প্রতিহিংসাবশত বা শাস্তি স্বরূপ প্রয়োগ করা যাবে না। আপনি শাস্তি দেওয়ার ক্ষেত্রে আত্মরক্ষার অধিকার প্রয়োগ করতে পারবেন না। আত্মরক্ষা হলো নিজেরে বাঁচানোর জন্য। অন্যদিকে 100 ধারা অনুসারে শরীর রক্ষার্থে আত্মরক্ষার অধিকার এবং 103 ধারা অনুসারে সম্পত্তি রক্ষার্থে আত্মরক্ষার অধিকার মৃত্যু ঘটানো পর্যন্ত প্রয়োগ করা যায়। আমরা চলে আসি যে কখন আত্মরক্ষার অধিকার প্রয়োগ করে মৃত্যু ঘটানো যায়। দেখেন আত্মরক্ষার অধিকার প্রয়োগে আক্রমণকারীর মৃত্যু ঘটানো, দণ্ডবিধি 1860-এর 100 ধারা অনুসারে শরীর রক্ষার্থে গোল দিবেন 6টা ক্ষেত্রে এবং 103 ধারা অনুসারে সম্পত্তি রক্ষার্থে গোল দিবেন 4টা ক্ষেত্রে আত্মরক্ষার অধিকার প্রয়োগ করে মৃত্যু ঘটানো যায়। তাহলে এখানে একটা জিনিস বলেন তো ভাই, যে শরীর মানে কার শরীর? নিজের শরীর, এরকম অপরের। নিজের শরীর, অন্যের শরীর, আর নিজের সম্পত্তি, অন্যের সম্পত্তি। দেখেন শরীর রক্ষার্থে আত্মরক্ষার অধিকার মৃত্যু ঘটানো 100 ধারা অনুসারে গোল দিবেন 6টা ক্ষেত্রে আক্রমণকারীর মৃত্যু ঘটানো যায়। তা হলো 1, এমন আক্রমণ যা মৃত্যু ঘটানোর যুক্তিসঙ্গত আশঙ্কা সৃষ্টি করে। মানে আপনারে যদি কেউ মৃত্যু ঘটাইতে আসে তাহলে তার মৃত্যু ঘটানোর অধিকার আপনার আছে এবং তার যদি মৃত্যু ঘটান এটা কি হবে না, অপরাধ হবে না। 2, দেখেন এমন আক্রমণ যা এমন আক্রমণ যা গুরুতর জখম ঘটানোর গুরুতর আশঙ্কা সৃষ্টি করে। এটা কি? প্রথমটা হলো মৃত্যুর আশঙ্কা, এটা হচ্ছে কি গুরুতর জখম। আপনারা একেবারে ছুরি দিয়ে কোপ দিতে আসছে যে আপনি গুরুতর জখম আপনি হতে পারেন, তাহলে তার মৃত্যু ঘটানোর অধিকার আছে এবং তার মৃত্যু ঘটাইলে এটা কি হবে না, অপরাধ হবে না। 3, ধর্ষণের অভিপ্রায় নিয়ে আক্রমণ, যদি কেউ কোনো মহিলাকে ধর্ষণ করতে আসে তাহলে সেই মহিলার অধিকার আছে ওই ব্যক্তির কি মৃত্যু ঘটালে, এবং মৃত্যু ঘটালে সেটা অপরাধ হিসেবে গণ্য হবে না। 4 নাম্বার দেখেন অপ্রকৃত কাম লালসার অভিপ্রায় নিয়ে আক্রমণ, প্রকৃতির স্বাভাবিক পন্থা ব্যতীত যে কোনো পন্থায় যদি যৌন সহবাস করার ইচ্ছা জাগে সেটাই বলে অপ্রকৃত কাম লালসা। তো অপ্রকৃত কাম লালসার উদ্দেশ্য নিয়েও যদি আক্রমণ করে তার মৃত্যু ঘটাইলে কি হবে না,
অপরাধ হিসেবে গণ্য হবে না। 5 নাম্বার দেখেন, মনুষ্যহরণ বা অপহরণের অভিপ্রায় নিয়ে আক্রমণ। মনুষ্যহরণ বা অপহরণ, একজন ব্যক্তিকে আরেকজন ব্যক্তি যদি সম্মতি ছাড়া জোরপূর্বক এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যায় কোন অপরাধ সংগঠনের উদ্দেশ্যে, সেটা বলে কিডন্যাপিং ও অ্যাবডাকশন। তো এই ক্ষেত্রেও যদি কেউ আপনাকে অপহরণ করার চেষ্টা করে, তারা যদি আপনি মেরে ফেলেন, কি হবে না? অপরাধ হবে না। 6 নাম্বার দেখেন, অবৈধ আটকের অভিপ্রায় নিয়ে আক্রমণ। অবৈধ আটক, কোন ব্যক্তিরা যদি এক জায়গায় আটক রাখে তখন সেটা বলে অবৈধ আটক। তো অবৈধ আটকের অভিপ্রায় নিয়ে আক্রমণ, যে ক্ষেত্রে তিনি মনে করেন, যারা আটক করা হচ্ছে তিনি যদি মনে করেন যে সরকারি কর্তৃপক্ষের সহায়তা পাবে না, তিনি যদি মনে করেন যে সরকারের কাছ থেকে সাহায্য পাওয়ার কোনো সুযোগ নাই, তাহলে সেই ক্ষেত্রেও কি করা যাবে? তার মৃত্যু ঘটানো যাবে। এখন কাহিনী শুনেন। যদি আপনার প্রশ্ন করে যে আত্মরক্ষার অধিকার কি, কোন কোন ক্ষেত্রে আত্মরক্ষার অধিকার প্রয়োগ করে মৃত্যু ঘটানো যায়, আলোচনা করুন, ধরেন নাম্বার 7, তখন আমি এই 100 ধারার শুধু এই 6টা লিখলে, এইভাবে লিখলে হবে না। হবে তো, কিন্তু 6টার আপনি একটু কি দিতে হবে, ব্যাখ্যা দিবেন। কেমনে? আপনি লিখলেন যে মৃত্যুর অভিপ্রায় নিয়ে আক্রমণ, এটা পয়েন্ট আকারে লিখে আছে, যদি কোনো ব্যক্তি অন্য কোনো ব্যক্তি মৃত্যুর অভিপ্রায় নিয়ে আক্রমণ করে এবং ওই ব্যক্তি যদি, যে মৃত্যুর অভিপ্রায় নিয়ে আক্রমণ করছে, তারা যদি আত্মরক্ষার অধিকার প্রয়োগ করে ওর মৃত্যু ঘটায়, তাহলে কি হবে না? অপরাধ হিসেবে গণ্য হবে না। বুঝতেন কিভাবে ব্যাখ্যা দিতে হয়? বা ইচ্ছা করলে যদি আরো নাম্বার বেশি থাকে, আপনি উদাহরণও দিতে পারেন, যে ক ক কে এই কাহিনী বুঝতেন। তারপর খতে যদি বলে যে গুরুতর জখম ঘটানোর আশঙ্কা, গুরুতর জখম ঘটানোর আশঙ্কা যদি তৈরি করে, তাহলে এইভাবে বলবেন যে যদি কোনো ব্যক্তিকে অপর কোনো ব্যক্তি গুরুতর জখম ঘটানোর আশঙ্কা নিয়ে আক্রমণ করে, যারে আক্রমণ করা হলো সে ওই যে আক্রমণ করতেছে তার যদি মৃত্যু ঘটায় আত্মরক্ষার অধিকার প্রয়োগ করে, তাহলে সেটা কি হিসেবে গণ্য হবে না? অপরাধ হিসেবে গণ্য হবে না। ঠিক একই ভাবে যে আপনার ধর্ষণের অভিপ্রায় নিয়ে আক্রমণ, অপ্রকৃত কামলালসের অভিপ্রায় নিয়ে আক্রমণ, মনুষ্যহরণ বা অবৈধ আটক, এগুলাও একটু বিস্তারিত কি দিতে হবে, ব্যাখ্যা দিতে হবে। আচ্ছা, আমরা চলে আসি আহ সম্পত্তি রক্ষার্থে আত্মরক্ষার অধিকার প্রয়োগে মৃত্যু ঘটানো। সম্পত্তি রক্ষার্থে আত্মরক্ষার অধিকার প্রয়োগে মৃত্যু ঘটানো। দণ্ডবিধির 103 ধারা অনুযায়ী নিম্নলিখিত বল দিবেন 4টা ক্ষেত্রে সম্পত্তি রক্ষার্থে আত্মরক্ষার অধিকারে মৃত্যু ঘটানো যায়। 1 নাম্বার, দস্যুতা। দস্যুতার ইংরেজিতে কি বলে বলেন তো? রবারি। দস্যুতা হচ্ছে যে 1 থেকে 4 জন ব্যক্তি যদি আপনার ওই ছিনতাই করে, সেটাকে কি বলে? দস্যুতা। আর সেম কাজটা যদি 5 জন মিলে করে, তাহলে কি? ডাকাতি। আমরা সামনে পড়বো ইনশাআল্লাহ। তাহলে দস্যুতা যদি কেউ, মানে দস্যুতা করে যদি কেউ সম্পত্তি নিতে আসে, তাহলে তাদেরকে যদি হত্যা করা হয়, এটা কি হবে না? অপরাধ হবে না। 2 নাম্বার দেখেন, রাতের বেলায় অপথে গৃহপ্রবেশ। কোন সম্পত্তি নেওয়ার উদ্দেশ্যে যদি আপনি রাতের বেলায় অপথে গৃহপ্রবেশ, মানে হলো সচরাচর যে জায়গাতে গৃহে ঢোকার কথা না, শীত কেটে ঢোকা, তারপরে জানালা দিয়ে ঢোকা, দরজা ভেঙে ঢোকা, বা গাছ বেয়ে ওঠা, পাইপ বেয়ে ওঠা, এগুলা হচ্ছে কি? অপথে গৃহপ্রবেশ। 3 নাম্বার দেখেন, তো যদি আমি আবারও কথা বলি, যদি একটু বেশি নাম্বার থাকে, তাহলে দস্যুতার ব্যাখ্যাটা একটু দিতে হবে, যে যদি অনেক লোক, 1 থেকে 4 জন লোক যদি কোনো সম্পত্তি নেওয়ার উদ্দেশ্যে কারো বাসায় দস্যুতা করতে আসে এবং তারা যদি তাদেরকে মেরে ফেলে, এটা কি হবে না? অপরাধ হবে না। এইভাবে একটু ব্যাখ্যা দিতে হবে আর কি। 3 নাম্বার দেখেন, বাসগৃহ বা সম্পত্তি সংরক্ষণের স্থানে ব্যবহৃত স্থানে অগ্নি সংযোগ করে ক্ষতি সাধন। মানে যে জায়গায় সাধারণত বাস করে বা যে জায়গায় সম্পত্তি, যেমন গুদাম ঘরে কেউ যদি আগুন ধরায় দেয়, কতদিন দেখলেন যে গাজী টায়ার টিউবের কারখানায় আগুন ধরায় দিছে, 36 ঘন্টা না কয় ঘন্টা পরে নিচ্ছে, তাহলে যারা ধরেন এই আগুনটা ধরাইছে তাদের যদি মেরে ফেলা হতো, তাহলে কি হতো না? এটা অপরাধ হিসেবে গণ্য হবে না। তারপরেরটা দেখেন, আহ 4 নাম্বার, মৃত্যু বা গুরুতর জখমের ভীতি সৃষ্টি করেছে এমন। এমন যদি চুরি করা হয়, অনিষ্ট সাধন করা হয়, বা অনধিকার গৃহে প্রবেশের ক্ষেত্রে, সম্পত্তি রক্ষার্থে, মানে যদি চুরি করার ক্ষেত্রে মৃত্যু বা গুরুতর আঘাতের জখমের ভয় সৃষ্টি করে, অনিষ্ট সাধনের ক্ষেত্রে মৃত্যু বা গুরুতর জখমের ভয় সৃষ্টি করে, বা অনধিকার গৃহ প্রবেশের ক্ষেত্রে মৃত্যু বা গুরুতর জখমের ভয় সৃষ্টি করে, তখন তার কি করা যাবে? মৃত্যু ঘটানো যাবে। উপরোল্লিখিত অপরাধ সমূহ সংগঠনের প্রচেষ্টার ক্ষেত্রেও আত্মরক্ষার অধিকার প্রয়োগে মৃত্যু ঘটানো পর্যন্ত বিস্তৃত হবে। এখন আমরা চলে আসি যে আত্মরক্ষার অধিকার প্রয়োগের ব্যতিক্রম কি। সব সময় কি আত্মরক্ষার অধিকার প্রয়োগ করা যাবে, বা কখন প্রয়োগ করা যাবে না, এটা হলো ব্যতিক্রম। কখন প্রয়োগ করা যাবে না, এই ব্যতিক্রম সম্পর্কে আলোচনা করতে অ্যাকচুয়ালি হচ্ছে আপনার 99 ধারায়। দেখেন, আমরা একটু পড়ি যে দণ্ডবিধির
96 ধারায় উল্লেখিত ব্যক্তিগত প্রতিরক্ষার অধিকার প্রয়োগকালে কৃত কোনো কিছু অপরাধ নয়, এই বিধানের ব্যতিক্রম 99 ধারায় উল্লেখ করা হয়েছে। দণ্ডবিধিতে মানুষকে তার দেহ এবং সম্পত্তি রক্ষার যে আত্মরক্ষার অধিকার দিয়েছে তা দণ্ডবিধির 99 ধারায় উল্লেখিত বাধা নিষেধ সাপেক্ষে প্রয়োগ করতে হবে। মানে আপনি আত্মরক্ষার অধিকার প্রয়োগ করতে পারবেন, বাট তার আগে আমার দেখতে হবে কত ধারা, 99 ধারা, যে আমার কোনো বাধা নিষেধ আছে কিনা। অর্থাৎ আত্মরক্ষার অধিকার প্রয়োগের পরিধি 99 ধারা দ্বারা সীমিত। এই ধারার অধীন নিম্নলিখিত ক্ষেত্রে আত্মরক্ষার অধিকার নাই। 99 ধারায় বলছে যে কোন কোন ক্ষেত্রে আত্মরক্ষার অধিকার প্রয়োগ করা যাবে না। আমরা প্রথমে চলে আসি, এ জায়গা মোট ক্ষেত্র আছে 4টা। প্রথম দেখেন, সরকারি কর্মকর্তার কাজের বিরুদ্ধে কোনো আত্মরক্ষার অধিকার নেই। সরকারি কর্মকর্তা যদি কোনো কাজ করে তার কাজের বিরুদ্ধে আত্মরক্ষার অধিকার আপনার থাকবে না। দেখেন, দণ্ডবিধি 99 ধারা অনুসারে সরকারি কর্মকর্তার কাজের বিরুদ্ধে কোনো আত্মরক্ষার অধিকার নেই, যে ক্ষেত্রে এমন কার্য উক্ত সরকারি কর্মকর্তা, দেখেন আন্ডারলাইন করবেন, পদাধিকার বলে করে, আর কি সরল বিশ্বাসে করে, আর কার্যটি মৃত্যু বা গুরুতর জখমের আশঙ্কা যুক্তিযুক্ত ভাবে সৃষ্টি করেন। অর্থাৎ সরকারি কর্মকর্তা যদি তার পদাধিকার বলে কোনো কাজ করে এবং সরল বিশ্বাসে করে এবং এমন কোনো কাজ করে যে কাজে সাধারণত মৃত্যু বা গুরুতর জখমের কোনো কি নেই, আশঙ্কা সৃষ্টি করে না। পুলিশ কর্মকর্তা গ্রেফতারের সময় যদি আপনার হালকা চোট খবর দেয়, তাহলে আপনার আত্মরক্ষার অধিকার আছে কিনা? আত্মরক্ষার অধিকার নাই। বাট সে যদি আপনাকে মেরে ফেলতে যায় তাহলে আত্মরক্ষার অধিকার আছে। উপরোক্ত ক্ষেত্রে কোনো ব্যক্তি সরকারি কর্মকর্তার বিরুদ্ধে আত্মরক্ষার অধিকার দাবি করতে পারবে না। 2 নম্বরে চলে এসে আমরা দেখেন, সরকারি কর্মকর্তার নির্দেশে সম্পাদিত কোনো কাজের বিরুদ্ধে আত্মরক্ষার অধিকার নাই। আগেরটা ছিল স্বয়ং সরকারি কর্মকর্তা, আর এটা হলো কি সরকারি কর্মকর্তার নির্দেশে যদি কেউ কোনো কাজ করে তাহলে সেই তার বিরুদ্ধে আপনার আত্মরক্ষার অধিকার থাকবে না। দেখেন, যদি কোনো সরকারি কর্মকর্তা তার অফিসিয়াল দায়িত্ব পালনকালে কোনো কার্য সম্পাদনের নির্দেশ দেন, উক্ত কার্যের বিরুদ্ধে কোনো আত্মরক্ষার অধিকার প্রয়োগ করা যাবে না। ধরেন জল্লাদ আপনার ফাঁসি কার্যকর করতেছে, জল্লাদের বিরুদ্ধে কি আপনার আত্মরক্ষার অধিকার আছে? নাই, কারণ সেই কাজটা করতেছে কি সরকারি কর্মকর্তার নির্দেশে। আচ্ছা, 3 নাম্বার দেখেন, তাহলে আমরা 2টা পেলাম, যে সরকারি কর্মকর্তা যদি কোনো কাজ করে আত্মরক্ষার অধিকার নাই, আর সরকারি কর্মকর্তার নির্দেশে যদি কোনো কাজ করে তাহলেও কি আত্মরক্ষার অধিকার নাই। 3 নাম্বার দেখেন, যে সরকারি কর্তৃপক্ষের নিকট আশ্রয় লাভের জন্য সময় আছে, এমন ক্ষেত্রে আত্মরক্ষার অধিকার প্রয়োগ করা যাবে না। যখন আপনাকে কেউ আঘাত করতে আসছে, বাট ওই ক্ষেত্রে আপনার থানায় যাওয়ার সুযোগ আছে বা সরকারি কোনো কর্তৃপক্ষের নিকট আশ্রয় লাভের কি সুযোগ আছে, সেই ক্ষেত্রে কিন্তু প্রকৃতপক্ষে আপনার আত্মরক্ষার অধিকার খাটানো যাবে না। দেখেন, দণ্ডবিধির 99 ধারায় বলা হয়েছে যে সকল ক্ষেত্রে সরকারি কর্তৃপক্ষের নিকট আশ্রয় লাভের সময় বা সুযোগ থাকে সেই সকল ক্ষেত্রে আত্মরক্ষার অধিকার প্রয়োগ করা যাবে না। তাহলে আমরা 1 নম্বরে পেলাম সরকারি কর্তৃপক্ষের সরকারি কর্মকর্তার বিরুদ্ধে আত্মরক্ষার অধিকার নাই। 2 নম্বরে পেলাম সরকারি কর্মকর্তা যদি কোনো কি দেয়, নির্দেশ দেয়, সেক্ষেত্রেও নাই। 3 নম্বর পেলাম সরকারি কর্মকর্তা যদি সরকারি কর্তৃপক্ষের নিকট যদি কি থাকে, আশ্রয় লাভের সুযোগ থাকে, সেক্ষেত্রেও কি নাই। 4 নম্বরে আসেন, আত্মরক্ষার জন্য প্রয়োজনের তুলনায় বেশি ক্ষতি সাধনের ক্ষেত্রে আত্মরক্ষার অধিকার নাই। এটা কি আপনার আঘাত যতটুকু, প্রতিঘাত ততটুকু। আপনি আপনারে দিছে 1 চড়, এখন আপনি তারে একেবারে ছুরি দিয়ে একেবারে জখম করবেন, বিষয়টা কিন্তু তা না। যতটুকু আঘাত প্রতিঘাত ততটুকু। দেখেন, যতদূর পর্যন্ত আত্মরক্ষার অধিকার প্রয়োগ করা যায় বা আত্মরক্ষার অধিকার কতদূর পর্যন্ত বিস্তৃত সেটা 99 ধারার প্রথম অংশে নির্ধারণ করে দেওয়া হয়েছে। 99 ধারায় বলা হয়েছে যে আত্মরক্ষার উদ্দেশ্যে যতটুকু আঘাত করা প্রয়োজন তার থেকে অধিক ক্ষতি পর্যন্ত আত্মরক্ষার অধিকার কোনো ক্ষেত্রেই বিস্তৃত হবে না। অর্থাৎ যে ক্ষতি করা হয়েছে বা যে ক্ষতি করার চেষ্টা করা হয়েছে তার আনুপাতিক হারে আত্মরক্ষার অধিকার প্রয়োগ করতে হবে। আত্মরক্ষার উদ্দেশ্যে যতটুকু প্রয়োজন তার থেকে অধিক ক্ষতি করা যাবেন। আপনি যদি ভাষাটা জটিল মনে হয় আপনি এইভাবে বলবেন যে যতটুকু আঘাত প্রতিঘাত ততটুকু। যেমন বলা যায় খোয়াকে একটা থাপ্পড় দিতে উদ্যত হয়েছে, খোয়ার অধিকার আছে আত্মরক্ষার অধিকার প্রয়োগ করে তাকে কি পাল্টা থাপ্পড় দেওয়ার, কিন্তু সে যে তাকে গুলি করে মেরে ফেলবে এই অধিকার কিন্তু তার নাই। অর্থাৎ আত্মরক্ষা কখনো শাস্তিমূলক, প্রতিহিংসাবশত বা শাস্তি স্বরূপ প্রয়োগ করা যাবে না। অন্যদিকে 100 ধারা অনুসারে শরীর রক্ষার্থে আত্মরক্ষার অধিকার এবং 103 ধারা অনুসারে সম্পত্তি রক্ষার্থে আত্মরক্ষার অধিকার মৃত্যু ঘটানো পর্যন্ত প্রয়োগ করা যায়। এখন আমরা এখানে আর 2টা ধারা পড়ি নাই, সেটা হলো যে আপনার 100 মানে কখন
2 আর 102 আর 105। 102 এ বলছে যে সম্পদ শরীর রক্ষার্থে কখন আত্মরক্ষার অধিকার শুরু হয়, আশঙ্কা দেখা দেওয়ার সাথে সাথে। আর 105 এ বলছে সম্পত্তি রক্ষার্থে কখন অধিকার শুরু হয়, আশঙ্কা দেখা দেওয়ার সাথে সাথে। তাহলে আমরা এই জায়গায় কি কি পড়লাম দেখেন, যে আত্মরক্ষার অধিকার প্রয়োগে কোনো কাজ অপরাধ না, 96। নিজের শরীর অপরের শরীর, নিজের দেহ অন্যের, নিজের দেহ অন্যের দেহ, নিজের সম্পত্তি অন্যের সম্পত্তি রক্ষা করা যায়, 97। পাগল উন্মাদ এদের বিরুদ্ধে আত্মরক্ষার অধিকার আছে, 98। 4টা ক্ষেত্রে আত্মরক্ষার অধিকার প্রয়োগ করা যায় না: সরকারি কর্মকর্তা কাজের বিরুদ্ধে, সরকারি কর্মকর্তা নির্দেশ দিলে, সরকারি কর্মকর্তা আঘাত যতটুকু প্রতিঘাত ততটুকু, এবং সরকারের কর্তৃপক্ষের নিকট আশ্রয় লাভের সুযোগ থাকে। আর আত্মরক্ষার অধিকার প্রয়োগ করে শরীরের ক্ষেত্রে মৃত্যু ঘটানো যায় 6টা ক্ষেত্রে 100 দ্বারা, সম্পত্তির ক্ষেত্রে মৃত্যু ঘটানো যায় 4টা ক্ষেত্রে 103 দ্বারা। আর শরীরের ক্ষেত্রে আত্মরক্ষার অধিকার কখন শুরু হবে, 102। সম্পত্তির ক্ষেত্রে কখন শুরু হবে, 105। আমরা সমস্যাটা দেখি, দেখেন এখান থেকে একবার একটা প্রশ্ন আসছিল, এটা একটু দেখি। ক খ কে ধারালো চাপাতি দিয়ে আক্রমণ করে, ইস্পাহানি মির্জাপুর নাকি লিপটন, কোন চা, নাকি টেটলি, বলেন তো। আচ্ছা, এই চাপাতি আসলে অস্ত্র। ক খ কে ধারালো চাপাতি দিয়ে আক্রমণ করে, খ নিজেকে বাঁচানোর জন্য তার রিভলভার থেকে কয়ের প্রতি একটি গুলি ছোড়ে, যা কয়ের গায়ে লাগে। একটু বুঝেন, আমরা জানি ধারালো চাপাতি দিয়ে আক্রমণ যদি কেউ করে তাহলে আমার গুরুতর আহত হওয়ার আশঙ্কা আছে। আর গুরুতর আহত হওয়ার আশঙ্কা যদি থাকে তাহলে তার মৃত্যু ঘটানোর অধিকার আমার আছে। তো এই যে সে রিভলভার দিয়ে তার কি করছে, গুলি করে, এবং তার গায়েও লাগছে। পরবর্তীতে ক আরো একটি গুলি ছড়ে, ফলে ক মারা যায়। তাহলে গুলি করছে কয়টা, 2টা। বর্ণিত ঘটনায় খ আত্মরক্ষার অধিকার সংক্রান্ত সুবিধা পাবে। এটা একটা, মানে বলেন তো পাবে কিনা। চাপাতি দিয়ে যখন আক্রমণ করছে, ওই গুলিতে যদি সে মারা যাইতো তাহলে কিন্তু সমস্যা ছিল না, কিন্তু য- প্রথম গুলি গায়ে লাগার পরে সে কি আবার তারে আঘাত করতে উদ্যত হয়েছে চাপাতি দিয়ে, আবার কিন্তু আসে নাই, কিন্তু সে তার যে অধিকার ছিল সেটা অতিক্রম করে তারে আর একটা গুলি করে মেরে ফেলছে। তাহলে এই জায়গায় সে কি হবে, নিন্দনীয় নরহত্যা। ওই যে 300 ধারার দ্বিতীয় ব্যতিক্রম, 300 ধারার দ্বিতীয় ব্যতিক্রম, ওই যে যদি কেউ আত্মরক্ষার অধিকার অতিক্রম করে সরল বিশ্বাসে কারো কি ঘটায়, মৃত্যু ঘটায়, তাহলে সেই নিন্দনীয় হত্যা খুন বলে গণ্য হবে না। আমরা একটু পড়ি, দেখেন বিচার্য বিষয়। বর্ণিত ঘটনায় খ আত্মরক্ষার অধিকার সংক্রান্ত সুবিধা পাবেন কিনা তা আলোচনা করতে হবে। আইনানুগ পর্যালোচনা। খ আত্মরক্ষার অধিকার ছিল, ক্ষয়ের আত্মরক্ষার অধিকার ছিল প্রথম গুলি ছোড়া পর্যন্ত, কিন্তু ক আত্মরক্ষার্থে দ্বিতীয় গুলি ছোড়ে প্রয়োজনের তুলনায় অধিক আঘাত করে ককে কি করে, হত্যা করে, এবং এই কারণে ক আত্মরক্ষার অধিকার সংক্রান্ত সুবিধা পাবে না। ক এর চাপাতির আক্রমণ থেকে নিজেকে রক্ষার জন্য ক প্রথমে গুলি ছোড়ে, যা পরবর্তীতে খ কে আক্রমণ করা হতে ক কে নিবৃত করার জন্য যথেষ্ট ছিল। মানে প্রথম গুলি করার পরেই তো সে নিস্তেজ হয়ে গেছে, তাহলে তো তার তো আর দ্বিতীয় আবার আক্রমণ করার কোনো চাপাতি দিয়ে কোনো নাই। কারণ উক্ত প্রথম গুলির আঘাতপ্রাপ্ত হওয়ার পর ক খকে চাপাতি দিয়ে নতুন করে আক্রমণ করতে উদ্যোগ গ্রহণ করেনি, এবং এই কারণে খ কর্তৃক দ্বিতীয় গুলি ছড়ার কোনো যুক্তিসঙ্গত কি নেই, কারণ নেই। যেহেতু খ এর আত্মরক্ষার অধিকার ছিল, এবং খ যেহেতু প্রয়োজনের তুলনায় অধিক আঘাত করে ককে হত্যা করেছে, তাই দণ্ডবিধির 300 ধারার দ্বিতীয় অংশের ব্যতিক্রম 2 অনুসারে খুন বলে গণ্য নয়, এমন নিন্দনীয় নরহত্যার জন্য খ কি দণ্ডিত হবে। দণ্ডবিধির 99 ধারায় বলা হয়েছে আত্মরক্ষার উদ্দেশ্যে যতটুকু প্রয়োজন তার থেকে অধিক আঘাত করা যাবে না। অন্যদিকে 300 ধারার দ্বিতীয় অংশের ব্যতিক্রম 2 বলা হয়েছে যে ক্ষেত্রে অপরাধী সরল বিশ্বাসে সম্পত্তি বা শরীর রক্ষার্থে আত্মরক্ষার অধিকার প্রয়োগ করতে গিয়ে পূর্ব পরিকল্পনা ব্যতীত তার আত্মরক্ষার অধিকার অতিক্রম করে কোনো মৃত্যু সংগঠন করে, সেই ক্ষেত্রে এমন আত্মরক্ষার অধিকার প্রয়োগকারী ব্যক্তি খুন বলে গণ্য নয়, এমন নিন্দনীয় নরহত্যার জন্য দায়ী হবে, এবং দণ্ডবিধি 304 ধারায় কি দণ্ডিত হবে। সিদ্ধান্ত দেখেন, সুতরাং সুতরাং খ আত্মরক্ষার্থে দ্বিতীয় গুলি ছড়ে প্রয়োজনের তুলনায় অধিক আঘাত করে ককে হত্যা করার কারণে খ আত্মরক্ষার সুবিধা পাবে না, এবং খুন বলে গণ্য নয়, এমন নিন্দনীয় নরহত্যা সংগঠনের জন্য অপরাধী বলে কি হবে, গণ্য হবে। আপনাদের কোনো দ্বিমত আছে কিনা বলেন।
মানে কেউ কি আছেন যে তার কোনো যে দুইবার গুলি করছে তার কোনো অপরাধী হয় নাই, এরকম কেউ আছেন কিনা? দ্বিতীয় আচ্ছা যদি এরকম স্যার হতো, এটা পিলির সময় পড়ছিলাম স্যার, দ্বিতীয় আক্রমণ গুলি করছে, প্রথম করলে গুলি অপরাধ করছে, হবে। প্রথম গুলি খাওয়ার পর আবার সে আক্রমণ করছে চাপাতি দিয়ে, তাহলে দ্বিতীয় গুলি করলে তার কোনো অপরাধ হতো না। কিন্তু সে তো এক গুলি করার পরে সে তো মোটামুটি নীরব আছে, কিন্তু তারপরে আবার সে দ্বিতীয় গুলি করলো। এখন সে যদি বলে যে আমি নিজের বাঁচানোর জন্য করছি, যে সে যদি চাপাতি খায়, চাপাতি দিয়ে আবার আমার আক্রমণ করে, তার মানে সে সরল বিশ্বাসে তার যে অধিকার আছে সেই অধিকারটা কি করেছে, অতিক্রম করেছে। তাই এই ক্ষেত্রে সে নিন্দনীয় হত্যার জন্য দণ্ডিত। যে আব্বাস সাহেব কি বলছিলেন বলেন। স্যার এটা ওই যে পিলির সময় পড়ছিলাম যে দ্বিতীয় গুলি করলে ওইটা মানে অপরাধ হবে স্যার। জি, তো কোনো প্রশ্ন আছে কিনা? না স্যার, প্রশ্ন নাই স্যার। প্রশ্ন না থাকলে আজকে এই পর্যন্ত থাক। আগামী দিন ইনশাল্লাহ আমরা এই 7 নাম্বার সহ অন্যান্য যা আছে সেগুলা পড়বো। তো আগামী দিন এই শীট ঠিক নিয়ে আসেন, আমার জন্য আমার কাউরে নতুন শীট দেওয়া না লাগে, এটা ঠিক নিয়ে আছে স্যার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভাই ভালো আছেন না?